কি, আমি তো গুলি চালাইনি, তবে কে গুলি চালালো? না, আমাকে দেখতেই হবে। এভাবে কে মারলো তোমাকে? আরে বড়বাসী, শিয়াল কুত্তার দল! ঢাল নেই, তরোয়াল নেই, প্রাণ বাঁচানোর জন্য যার কাছে একটা অস্ত্র নেই, তাকে এভাবে মেরে চলে গেলি তোরা। আরে লড়বি তো আমার সঙ্গে, লড়। হিম্মত তো তোরই কাছে। এ তো সেই নাচনেওয়ালি রুবনা। এখানে পড়ে কেন? মনে হচ্ছে বনবাসী এই পথে ওকে নিয়ে গেছে। কিন্তু ওড়নাটা এখানে পড়ে কেন? তাহলে কি নাচনেওয়ালি মরে গেল? মরেনি, মরেনি। তার মানে? আর আমিও মরিনি। ভিড়মি খেয়ে পড়েছিলাম। ওটা রক্তমাখা জামা নয়, আলতা। ধোকা দিয়েছে সবাইকে। মেয়েটা বেঁচে আছে। শোনো হারাধন কাকা, তুমি এখানে বসে থাকো, একদম নড়বে না। হ্যাঁ, মনে রেখো তোমার কাছে কিন্তু অস্ত্র নেই। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। ওরে বাবা, আমি এখন এখানে কি করি, কোথায় যাই? না, ওই গাছে চড়ে বসি। নিচে থাকলে হায়না শিয়ালে খুবলে খুবলে খাবে, গাছে চড়লে বড় জোর কাক পক্ষীতে ঠোকরাবে। তার ঠোকরাক, আমি ওই গাছে চড়েই বসবো। শালা শালা আদিত্য নারায়ণের কুত্তাগুলো পিছু নিয়েছে। চৌধুরীর পাহাড়দারগুলো সব মাল তো আমরা লুটে নিয়েছি। ঘাবড়াসটা গোগো, চৌধুরী কুত্তাগুলো দাঁতগুলো খুলে নিয়েছি। ওরা যতই ঘেউ ঘেউ করুক, কামড়াতে আসবে না। ভুলে যাস না বেজি, আদিত্য নারায়ণ চৌধুরী কিন্তু একটা চিতাও বসে। চিতা? গোকুল আদিত্য নারায়ণ চৌধুরী পাহারাদারদের মাথা একটা কালো চিতা, কামড়াতেও হবে না। আমাদের ঘাড়ে যদি একটা থাবা বসাই, তাহলে তুই আমি দুজনেই কিন্তু গয়ার পিণ্ডি হয়ে যাবো। দেখি হুশিয়ার, বেঁচে আসতে নেই, চোখ বুঝে গুলি চালিয়ে দিবি। খবরদার, কেউ গুলি চালাবে না। যদি কুত্তাটা নাক কান খাড়া জানিস না, বারুদের গন্ধ শুকে শুকে এখানে চলে আসবে। শোন, সাবধানে থাকবি, পাহারায় থাকবি। আমি হাসমুখে ওর মায়ের কাছে স্টেশনে পৌঁছে দিয়ে এক্ষুনি আসি। চল চলো দিদি, আমরা তোমার সঙ্গে যাবো। শিকারি কুত্তারা ঝোপে ঝাড়ে ঘাপটি মেরে বসে আছে, মৌকা পেলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে। চল গোগ্রো। তুমি জেনে বুঝে আগুনে ঝাঁপ দিচ্ছ, আর আমরা সঙ্গে থাকবো না? ও বাবা, হাতে গাদা বন্দুক পেয়ে পঙ্খা গজিয়ে গেছে গো। এই, আমার কিছু হলে তো তোরা আছিস রে, কিন্তু তোদের যদি কিছু হয়, তাহলে লড়াইটা কে লড়বে? অনেক লড়াই বাকি আছে। ওই সমস্ত জমিগুলো সুদ সমেত ফেরত দিতে হবে। ওই শয়তান আমার কিছু হবে না, চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। তোরা পাহাড়ায় থাক, সাবধানে থাক। চল দিদি, এতদিন তুমি যা হুকুম করেছো তা মুখ বুঝে মেনেছি, কিন্তু আজ তোমার হুকুম মানতে মন চাইছে না দিদি। আমরা তো কয়েকটা ফল, তুমি তো আমাদের গাছ দিদি। ফল ঝরে যায় যাক, গাছ মরে গেলে চলবে কেন? হ্যাঁ গোখরো বেজি, জমের ঘরে এত বড় জম পেয়াদা তৈরি হয়নি রে, আমাকে জম দুয়ারে পাঠাবে। পাহাড়ায় থাক আমার বাহাদুর সিপাই। চলো মা, তোমার মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি। চলো। না, আজ রাতে যাব না। কেন যাবি না? বোনের মধ্যে খুব ভালো লেগেছে? হ্যাঁ, না রে, না না বললে হয়। তোর মা আমাদের কত উপকার করেছে জানিস? হ্যাঁ, ওই শয়তানের ওই রক্ষীগুলোর কাছ থেকে বন্দুকগুলো আমাদের হাতে তুলে দিয়েছে, আর তার মেয়েকে তার কোলে তুলে দেবো না, এটা কি হয়? না, যাব না। এই এই তোর সাথে বেইমানি করতে পারবো না। এই আমি বেইমানি করলে আমার ঈশ্বর, আমার প্রভু, আমার আল্লাহর মেহেরবানি পাবো না, তুই জানিস? এই তামাম পলাশডাঙ্গার প্রতিটা মানুষ আমাকে কত ভালোবাসে, আর আমি যদি নেমক খারামি করি তাহলে আমায় আর ভালোবাসবে না। যদি ভালো না বাসে তাহলে লড়াই হেরে যাবো। চল চল, বললাম যে রাতের আঁধারে আমি যাব না। ওরে, রাতের আঁধারকে ভয়? দূর পাগলি মেয়ে, রাতের আঁধারকে ভয় কি রে? তুই জানিস এই বনের যত পশু পাখি আছে সব আমার বাহাদুর সিপাই। বিপদ দেখলেই ডাক দিয়ে জানান দেয়। দেখ ওই দেখ, জোনাকিগুলোকে দেখ, খেরো আলো জেলে আমায় পথ দেখাচ্ছে। দেখ, দেখবি বা কি করে। চল চল না, চল। দিনের আলো, রাতের আঁধার, আমি কিছুই বুঝি না মাসি। জন্ম থেকে তো আমি একটাই রং চিনি, ঘুটঘুটে কালো। ভগবান তো আমায় দৃষ্টি দেননি, তাই এমন দুটি কান দিয়েছি, শুনতে পাই সবার থেকে বেশি। এমন একটি নাক দিয়েছি, বিপদের গন্ধ পাই সবার আগে। এই শয়তানটা বারুদের গন্ধ শুকে এসেছে। চল রে, পালাই আমরা। খবরদার, খবরদার, পালাবার চেষ্টা করবে না, গুলি চালিয়ে দেবো কিন্তু। দাঁড়াও, দাঁড়াও বলছি। এই জানের পরোয়া নেই নাকি রে? মার সারা। ফসকে গেল, দুটো গুলি ফসকে গেল, আর মাত্র একটা গুলি। আর আন্দাজে ভর করে নয়, এক গুলিটা দিয়ে সোজা বনবাসীর বুকে কাঁথিয়ে দেবো, যত নিজের বুকে কেটে দিয়ে সোজা লাশটাকে ফিরিয়ে নিয়ে যাবো কর্তাবাবুর কাছে। সেই ভালো রে, সেই ভালো। লাশ হয়ে ফিরে যা সুরের বাচ্চা আদিত্য নারায়ণের খোয়ারে, সবাই বলবে গোকুল আমাদের শহীদ হয়েছে গো। আর যদি তোর পেছনে গুলি লাগে কি বলবে জানিস? এই গোকুল, তোর পেছনে গুলি লাগলো কি করে? তুই কি ভয় পালাচ্ছিলিস? সালা, একটা হিজড়েকে আমরা পাহারাদারদের লিডার বানিয়েছি। কে তুমি? বনবাসী।
তুমি বনবাসী, গরিবের ভগবান, চৌধুরীর আতঙ্ক, জঙ্গলের বাঘ, ডাকাতদের রাজা বনবাসী। তো তার এমন মিহি গলা কেন? এবার তো আমার লজ্জা হচ্ছে। আমি কোনো মেয়ে ছেলের সঙ্গে লড়তে আসিনি তো। মা দুর্গার বল্লমের খোঁচাটা খাওয়ার আগে অসুর একই কথা বলেছিল, রাই যন্ত্রটা মারিলে ভাল। হ্যাঁ, ফালতু শব্দ আমি খরচা করি না। তুমি তো বনবাসী নও, তুমি তো বনদেবী। তোমার অন্তরে প্রকৃতির শক্তি, তোমার বাইরে কৃষ্ণচূড়া পলাশের রাঙা শরমের রূপ, তোমার চোখে গভীর কালো মেঘের গুমড়ে ওঠা অভিমান, অঙ্গে পাখির ছানার প্রথম পালকের নরম কমনীয়তা, ঠোঁট দুটি যেন বৃষ্টিতে ভেজা গোলাপে দোপাটির মতো। চুপ করো, চুপ করো, চুপ করো, আমাকে দুর্বল করে দিও না। দুর্বল, অনেক কাজ বাকি, অনেক কাজ। কি কাজ? তোমার প্রভু আদিত্য নারায়ণের চিতা সাজাচ্ছি আমি। এই শয়তানটা যতদিন আগুনে পুড়ে ছাই না হবে, আমার ওই বুকের আগুনটা নিববে না। আমি বাপের কাছে শুনেছি 25 বছর আগে এই পলাশডাঙ্গায় দাঙ্গা বাঁধিয়েছিল হিন্দু মুসলমানের মধ্যে। সে দাঙ্গায় রক্তে রাঙা হয়ে গিয়েছিল। পলাশডাঙ্গার মাটি, জমি, উঠোন, ফসল, কত কত বাপের বুক থেকে হারিয়ে গেছে তাদের সন্তান, কত মায়ের কোল থেকে হারিয়ে গেছে তাদের মেয়ে। কে তোমার বাবা? বলবো না। শয়তান যদি জানতে পারে আমার বাপ এখনো বেঁচে আছে, তাহলে আবার কুত্তা পাঠাবে আমার বাপকে ছেড়ে খাওয়ার জন্য। কেন কেন কি অপরাধ করেছিল? গরিব চাষিদের হয়ে গলা তুলেছিল, এটাই তার অপরাধ। আমি শয়তানের জন্য হাতে অস্ত্র তুলেছি, তার হয়ে যে লড়াই করতে আসবে তাকে আমি জানে শেষ করে দেব। তাহলে দেরি করছো কেন? তোমার হাতে তো অস্ত্র আছে, মারো আমাকে। শত্রুর হাতে অস্ত্র না থাকলে বনবাসী তাকে মারে না। না, তোমার অস্ত্র তোমায় আমি ফেরত দিয়ে দিচ্ছি। এখন না, এখন আমার যন্ত্রটা আমি ফেলে দিচ্ছি। দুজনেই নিরস্ত্র। এবার আমরা পেছন ফিরে দাঁড়াবো। আমি আমার বনলক্ষ্মী লক্ষ্মী বাইকে ডাকবো। লক্ষ্মী বাইকে? আমার পোষা প্যাঁচা। আমি ডাকলেই ডাক দিয়ে জানান দেবে। সঙ্গে সঙ্গে সামনে ফিরে পিস্তল তুলে একে উপরের দিকে তাক করে গুলি করবো। তারপর কে বাঁচবে কে মরবে জানে শুধু উপরওয়ালা মঞ্জুর। মঞ্জুর, এই গোকুল, তুমি তোমার মনিবের জন্য লড়ছ আর আমি লড়ছি মানুষের জন্য। আমরা দুজনেই কিন্তু সেনা, সিপাহী, সোলজার। মরণের খেলায় কেউ কাউকে ঠকাবো না। ঠকাতে নয়, আজ আমার ঠকতে ইচ্ছা করছে। এই মাইরি কি বিড়বিড় করছে? কিছু না। লক্ষ্মী বাইকে ডাকো, খেলা শুরু। খেলা শুরু। লক্ষ্মী বাই! ছটা গুলি শেষ করে ফেললে বনবাসী, কিন্তু একটাও তো আমার গায়ে লাগলো না। আর তুমি তোমার যন্ত্রটা মাটি থেকে তুলে না কেন? তোমার এই শেষ দানাটা আমার বুকে বিঁধলে না কেন? এই তোলো, 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 তোলো। মারো, মারো, মারো গোকুল, তুমি আমাকে মারতে এসেছিলে। মারো গোকুল, মারো, মারো, মারো গোকুল, মারো গোকুল। দাঁড়িয়ে আছো কেন? মারো, মারো গোকুল, মারো। পারবে না, পারবে না গোকুল, তুমি আমায় মারতে পারবে না। কারণ তোমার ঘামে খেটে খাওয়া মানুষের গন্ধ আমাদের মতো, তোমার চোখ দুটো রাত জাগার ক্লান্তি আমার মতো, তোমার এই গায়ের রংটা পোড়া তামাটে আমাদের মতো, তোমার হাত দুটো বলে তুমি কৃষকের ছেলে আমাদের মতো। গোকুল, আমরা যে স্বপ্ন দেখি তুমিও তাই স্বপ্ন দেখো। কবে অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলো আসবে গোকুল? আমায় মারবে কেমন করে? আমরা যা ভাবি তুমিও তাই ভাবো। পারবে না, পারবে না। যাও, 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 ফিরে যাও, ফিরে যাও গোকুল, ফিরে যাও। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন আবার আসবো। তুমি আর আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমি আবার আসবো বনবাসী। সুজাতা, সুজাতা, আমি আবার আসবো। এসো গোকুল। বনজোছনার দিন ভরা চাঁদের আলোয় আমি তোমায় আরো স্পষ্ট করে দেখব, আরো স্পষ্ট করে চিনব। সেদিন কোনো অস্ত্র থাকবে না, থাকবে না কোনো বারুদের গন্ধ। সেদিন শুধু আমরা স্বপ্ন দেখব, যুদ্ধের দামামা বাজবে আমাদের বুকের ভেতর। এই গোকুল না, কর্তামশাই, আপনার দেওয়া শেষ গুলিটার একটা
সৎ ব্যবহার করে যায়। এই গোকুল, এই গোকুল, কি করলে তুমি? তুমি নিজেকে নিজেকে গুলি করলে কেন? কি গোকুল, এটা কি করলে তুমি? কি করলে? কর্তাবাবুকে বোঝাতে হবে জো লড়াই হয়েছে বনবাসীর সঙ্গে। আরে কর্তাবাবু নেমক খাচ্ছি যে, এক ফোঁটা রক্ত না ঝরলেও বাড়িতে আমার চাকরিটা থাকবে কেমন করে সুজাতা? আর না থাকলে আমাদের লড়াইটা আমরা লড়বো কেমন করে? আজ আসি। দাঁড়াও দাঁড়াও, এই নাও, এই নাও, এই পিস্তলটা নিয়ে যাও। তুমি গিয়ে তোমার কর্তামশাইকে বলবে যে বনবাসীর সঙ্গে লড়াই করে তুমি পিস্তলটা উদ্ধার করে নিয়ে এসছো, হ্যাঁ, সেটা বলবে। হ্যাঁ, কিন্তু এখন তো তোমাদের গোলা বারুদ বন্দুকের দরকার আছে। তুমি থাকতে বনবাসীর বুকে গুলি চালাবে কে? বনবাসী নও তুমি, তুমি যে বন দেবী। ভরা চাঁদের আলোয় তোমাকে আরো স্পষ্ট করে দেখব। আজ আসি। ধুকধুক ধুকধুক, এই বাবা, ওরে কি হচ্ছে গো বুকের মধ্যে? ধুক 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 হচ্ছে কেন গো? ওরে বাবা, কাউকে ভালোবাসলে এমন ধুক 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 হয় নাকি? বাপকেও তো কত ভালোবেসে কই, এমন ধুক 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 তো হয় না। হ্যাঁ, এটাই প্রেম, এর নামই ভালোবাসা। মনে রং লেগেছে, আগুন রঙা মনে সবুজের ছোঁয়া লেগেছে। ও আকাশ সোনা সোনা, হে মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়া হৃদয় রেঙেছে, আলোর দুয়ারে খুশি বাঁধে। ও আকাশ, হাসনুকে গাছের তলায় বসিয়ে রেখে আকাশ শোনা শোনাচ্ছে। নেংটি, আরে সারাটা রাত কেটে গেল, কিন্তু নেংটি তো এখনো ফিরলো না। এত করে বারণ করলাম তবু শুনলো না। বলে স্টেশনের প্ল্যাটফর্মে নজর রাখতে হবে। এখন পুলিশ নিশ্চয়ই স্টেশন ঘিরে ফেলবে। সোনালীর মেয়েটাকে পৌঁছে দিতে গিয়ে আমাদের একটা লোকও যদি ধরা পড়ে যায়, তাহলে আমাদের এতদিনের লড়াই একদিনেই শেষ হয়ে যাবে। এখন আমার কেমন যেন ভয় করছে। সোনালী এতক্ষণে নিশ্চয়ই পুলিশের কাছে পৌঁছে, কিন্তু নেংটি পুলিশের হাতে ধরা পড়ে গেল না তো? কর্তাবাবু, কর্তাবাবু, নেংটির গলা মনে হচ্ছে। নেংটি তো, নেংটি, নেংটি, আমি এখানে রে। নেংটি, এই যে কথা বাবু, তোর কান ছিঁড়ে নেবো হতভাগা। তোর জন্য চোখের পাতা এক করতে পারিনি সারা রাত। কোথায় ছিলি? আমি যেখানে ছিলাম পুলিশ কেন, স্বয়ং যমরাজ। ভালো কথা, সুজাতা মামুনি ফিরেছে? না, ওদিকে হসনুকর স্টেশনে দেখলাম না। হাসনু ফিরে যায়নি, এখানে আছে। ওপরে ভগবান আছে কর্তাবাবু, ওপরে ভগবান আছে। হাসনুর মাটি যেমনটি চেয়েছেন ভগবান ঠিক তেমনটি করেছেন। মানে? এই তো, এই দেখুন না, এই চিঠিটা পড়লে সব বুঝতে পারবেন। চিঠি? এই তো এই চিঠিটা পড়ুন, পড়লে বুঝতে শ্রদ্ধেয় বনবাসী এবং তার সঙ্গীরা, আদিত্য নারায়ণের চোখে আপনারা ডাকাত শয়তান, কিন্তু এখানে এসে মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি তাদের চোখে আপনারা ভগবান। তাই আপনাদের আশ্রয়ে আমি আমার মেয়েটাকে নিশ্চিন্তে রেখে গেলাম, কেননা আদিত্য নারায়ণের দাঁত আর নখ থেকে আমার মেয়েটাকে আড়াল করতেই হবে। মানে? চিঠিটা পুরোটাই পড়ুন না। আদিত্য নারায়ণের হাতের উপর আমি একটা ভয়ঙ্কর চিহ্ন দেখেছি, যা আন্তর্জাতিক নারী পাচার চক্রের পান্ডাদের হাতে থাকে। আমি আপনাদের চিনিয়ে দিতে অস্বীকার করেছি। এবার আমি আদিত্য নারায়ণের আক্রোশের শিকার হব। আমার মেয়ের ঘোর বিপদের সম্ভাবনা রয়েছে, তাই আপনাদের আশ্রয়ে নিশ্চিন্তে রেখে যাচ্ছি। আমি সময় মতো যোগাযোগ করব। ঈশ্বর যেন আপনাদের সকলকে সুরক্ষিত রাখেন, এই কামনায় সোনালী। এই চিঠি তুই কেমন করে পেলি? যার মারফত সমস্ত খবর পাই সে সোনালীকে নিশ্চয়ই বলেছে যে চিঠিটা ঠিক জায়গায় পৌঁছে দেবে। কার মারফত খবর পাস তুই? হ্যাঁ, এই এত বছরে তোকে আমি যতবার শুধিয়েছি, আমাকেও তার নামটা বলিসনি কখনো। আদিত্য নারায়ণের ঘরে কে আমাদের সেই পরম বন্ধু? আমার জীবন থাকতেও তার নামটা আমি বলতে পারবো না কর্তাবাবু। আমাকেও এত অবিশ্বাস? অবিশ্বাস নয় কর্তাবাবু, অবিশ্বাস নয়। আসলে এমন কিছু কথা মানুষের মনে থাকে যে ইচ্ছে থাকলেও মুখে বলা যায় না। যেমন আপনি কি আপনার মেয়েকে বলতে পেরেছেন যে রক্তের সম্পর্কে সে আপনার মেয়ে নয়? আসলে আপনার কোনো কালে কোনো মেয়ের সন্তানই ছিল না। আপনার নিজের বলতে আছে শুধু একটি পুত্র সন্তান, আপনার একমাত্র ছেলে। আছে নেইটি, আছে। তোর কি মনে হয় 25 বছর আগে সেই ভয়ঙ্কর দাঙ্গার সময়
ছেলেটা আমার হারিয়ে গেল। সে কি আছে? কোথায় রে নেংটি, কোথায়? আছে আছে কর্তাবাবু, আছে কর্তাবাবু। ভগবান একদিন আপনার সব কিছু ফিরিয়ে দেবেন, যে এই অধিকার কেড়ে নিয়েছে। হাওয়ায় খবর ভেসে যায়, পৌঁছে যায় কানে কানে। আর ওই শয়তানটার কানে যদি একবার খবরটা পৌঁছে যায়, এবার তাহলে শেষ করে দেবে। কিন্তু সোনালির এই চিঠিটা আমাকে বড় চিন্তায় ফেলে দিল। আদিত্য নারায়ণ মেয়ে পাচারকারী, ইন্টারন্যাশনাল গ্যাংস্টারদের লিডার। না 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 না, সুজাতা আমাকে খবরটা দিতে হবে। সর্বনাশ! আদিত্য নারায়ণ যে কালো দুনিয়ায় কচি কচি মেয়ে ছেলে পাচার করে, সোনালী দেবী সে কথা জেনে গেছে। শুধু তাই না, ডাকাত দলকে জানিয়েও দিয়েছে। না না, কর্তামশাইকে এই কথা জানানো দরকার। ভাগ্যিস ব্যঙ্গমা পাখির মতো সারা রাত ওই গাছে চড়ে বসেছিলাম, কেমন টুক করে খবরটা পেয়ে গেলাম। তা তো পেলুম, কিন্তু আমি শালা এখন এই জঙ্গল থেকে বেরোই কেমন করে? ওরে বাবা, প্রাণ নিয়ে ফিরতে পারবো তো? ওদিকে হয়তো বউটা আমার শাঁখা ভেঙে সিঁদুর মুছে বিধবার থান পরে মনের সুখে পাঁঠার হাট চিবোচ্ছে। ও বউ, আজ যা পারিস কর, আর একটা বিয়ে যেন করে ফেলিস নি মা। আমি আসছি। শুনছো গো ডাক্তার মামুনি, একবারটি বাইরে এসো, খুব বিপদ আমার। কি হয়েছে? বকুল ভালো আছে তো? হ্যাঁ, তুমি তো তার সেবা করে করে তাকে একটু বেশি ভালো করে দিয়েছো। মানে? তার হাতের ঘাটা সবে একটু শুকিয়েছে, অমনি তোড়াক করে বিছানা ছেড়ে উঠে পড়েছে। বলে আমাকে কাজে যোগ দিতেই হবে। বনবাসে আমাদের সব বন্দুক লুটে নিয়ে গেছে। পুলিশ এই 10 দিনে তার টিকিও ছুঁতে পারিনি। এটা যে আমার কাছে কত বড় হার, তা তুমি বুঝবে না বাবা। আমার কোনো কথাই শুনছে না মা। বলছে তুমি অনুমতি দিলেই ওই ডাকাতের ডেরায় লড়াই করতে যাবে। মা গো, তোমার কাছে হাত জুটছি মা, তুমি ওকে ঠেকাও, ছাড়পত্র দিও না। কাল রাতেও জ্বর এসেছিল, এখনো তাপ আছে শরীরে। আপনি কোনো চিন্তা করবেন না কাকা, আপনার ছেলে হলো একজন বাহাদুর সিপাহী। হাই গো দিদিমণি, কত মাসের বাহাদুর সিপাহীটাকে দেখতে এলাম গো। কিন্তু কে তুমি? কি চাই তোমার? শুনলাম বনবাসীর সঙ্গে লড়াই করতে গিয়ে গুলি খেয়েছে, ঘাউ ঘাউ শুকাইছে। ওই তো ডাক্তার মামুনি দেখছে, কিন্তু ঘা শুকোচ্ছে না। শুকাবে নাই, জ্বর আইছে, রোজ রাতে জ্বর আসে। আজ দেখ সার্বে নাই। কেন সারবে না কেন? প্যার কি বুখার হয়েছে গো, দিল ধুক 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 ধুক, পীড়িতের জ্বর হয়েছে, সার্বে নাই, সার্বে নাই। কাকা, আপনি এক কাজ করুন, ওকে সঙ্গে করে নিয়ে যান। ওর বাহাদুর সিপাহীর সঙ্গে ওকে দেখা করিয়ে দিন। জাগো, তোমার বাহাদুর সিপাহীর বাবা। বাহাদুর সিপাহীটা বাপ বটে তো? বাপ হলে কি আর আমার কথা অমান্য করতে পারত রে মা? 25 বছর আগে যা হারাবার তা হারিয়েছি, আরো যে কি হারাতে হবে কে জানে। বুড়ার মনে কত জ্বালা গো। এই বুড়া, দেখি তোর বুকে একটু কান পেতে দেখি কত জ্বালা। এ কি, কে তুমি মা? হ্যাঁ? তুমি কি আমার প্রাণ? হ্যাঁ? তোমার বাপের নাম কি? মদ না, মদা চাষি। মদন? কেন তুমি কি ভাবছো মনমোহন সিং? ছাড়ো। আরে বাপ রে বাপ রে বাপ, এই সব জাপতে ধরেছিল গো। আচ্ছা আমি এখন আউট হচ্ছি, আবার ইন হবে কত মাসে বাহাদুর সিপাহী তো আসতে পারে। এই বুড়া চল। এই মেয়েটার ছোঁয়া পেতি বুকের মধ্যে এমন করে উঠলো কেন? কেমন করে উঠলো কাকা? মনে হলো আবার প্রাণ ফিরে পেয়েছি। তানপুরা ছিঁড়ে যাওয়া তারগুলো কে যেন আবার নতুন করে বেঁধে দিল। মানে 25 বছর আমার আগে আমার সেই মা গো। আমি তাহলে এখন যাই, তুমি একটু গোকুলকে বুঝিয়ে বলো। আমি জানি আমার গোকুলের জন্য সারা জীবন কেউ কেঁদে ভাসাবে না, কেউ না। এই বুড়োটাকে সারা জীবন একাই কাঁদতে হবে। ওপরওয়ালা এমন বেহায়া, গরিব চাষার খেতে জল দেয় না, কিন্তু কেঁদে ভাসাবার জন্য চোখে খুব জল দেয় মা, খুব জল দেয়। অঙ্গনা, অঙ্গনা, মানিক চাষি বাড়ি থেকে তোকে ডাকতে এসেছে। মানিক চাষি খুব অসুস্থ। হ্যাঁ রে, কে চলে গেল? জীবন চাষি না? হ্যাঁ রাঙামা। অমন কাঁদতে কাঁদতে গেল কেন? ছেলের উপর রাগ করে? সে কি রে, অমন সোনার টুকরো ছেলে, বাবা বলতে যে অজ্ঞান, সে আবার বাপের মনে কি দুঃখ দিল? বাবা যদি খামোখা দুঃখ পায় তার জন্য আমি কি করতে পারি ছোট রানীমা? হাতের ঘা তো শুকিয়ে গেছে, আমার বসে থাকলে চলবে? বাচ্চাদের মতো ছেলে মানুষই করে। তুমিই বা কি এমন লায়েক হয়েছো যে তোমার কথা মানতে হবে? হাতের বাঁধনটা খোলো, আমি দেখবো। একই বাপের খবরদারিতে রক্ষে নেই, তার উপর ওর মায়ের শাসন। কি দেখছি, কি দেখছি আমি? কি কি দেখেছো না মামা? তোমার ঘায়ের উপরে যে সূর্যের মতো দুটো চিহ্ন, ওগুলো কিসের দাগ? টিকার দাগ। হ্যাঁ, শিশু জন্মাবার পর আগে অমনে টিকা দেওয়া হতো। তুমি জানো না, সবাই তো থাকে। থাকে থাকে, আমিও জানি, কিন্তু অমন ওপর নিচে কেন? টিকির দাগ তো সমান থাকে। হয়তো কোনো কারণে টিকার দাগ দুটো ওইভাবে পাশাপাশি দেওয়া হয়েছিল, কিন্তু টিকার দাগ দুটো দেখে তুমি এমন চমকে উঠলে কেন রাঙামা? গোকুল, তুমি তোমার মাকে কখনো দেখেছো? হয়তো দেখেছি, আমার মনেও পড়ে না। বাবার মুখে শুনেছি দাঙ্গার সময় কারা নাকি আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। মা সেই আগুনে পুড়ে মারা গেছেন।
মা বেঁচে থাকলে না আপনারই মতন শাসন করতেন আমাকে। আমার ছেলেটাও নিশ্চয়ই এতদিনে তোমারই মতো চারা থেকে অসত্য বটের রূপ নিয়েছে গোকুল। ওরও ঠিক এমনি। কি এমনি রানীমা? না 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 না, কিছু না কিছু না, আমারই মনের ভুল। হাতের ঘা শুকিয়ে যায় কিন্তু মনের ঘা তো শুকোয় না। চিতার আগুনে শুয়েও সেটা জ্বলতেই থাকে। হেই মা শরীরের ঘাও শুকাইয়া যায়, হেই মা শরীরের ঘাও শুকাইয়া যায়, ঘাও সারে নাই অন্তরে, সারে না গো শিকর পাতার ভানুমতির মন্তরে। হেই মা ঘাও সারে নাই অন্তরে। তুমি কে মা? মোর নাম তরুলতা গো। বুনো গাছের সঙ্গে চাঁদের জোছনা মিশায় মলম বানাই, ঘাও শুকাইয়ে যায়। কিন্তু মনের ঘা তা কি কখনো শুকোয়? পলাশ ডাঙার সবাই সবার চোখে জল গো। সুয়ারানির চোখে জল, দুয়ারানির চোখে জল, রাজার চোখে জল, গরিব চাষির চোখে জল। হে মা, এই পলাশ ডাঙার আকাশে শয়তানের একটা কালো মেঘ জমাট বেঁধে আছে রে। সরে যাবে, একটু সময় দে না কেন? সবার মুখে হাসি ফুটবে, একটু সময় দেয় না কেন? নবীন ধানে হাত ভরে উঠবে, একটু সময় দেয় না কেন? বৃষ্টি ধারা মলম হয়ে শীতল করে দেবে গো, একটু সময় দেয় না কেন? হে মা, একটু সময় দেয় না কেন? চৈত বৈশাখের সুখা মাঠে চাষা যোগ ডালি ফাটে। লাঙ্গল চষা শক্ত কাঠে, হাল পালদের কান্ধা ফাটে। চৈত বৈশাখের সুখা মাঠে চাষা যোগ ডালি ফাটে। কাটামাশার বাদু সিপাই তুই। তরুলতা মোর নাম। এই শোন না, ঘাওটা শুকাইছে, হ্যাঁ? আর যদি মনে কোনো জ্বালা থাকে বুনো জুছনা দিন চলে আসবি, হ্যাঁ? সব শীতল করে দিব, শীতল করে দিব। হেই গো, হেই দিদি, তোমার মনে কোনো জ্বালা নাই তো গো? না না না, আমার উপরে কিসের জ্বালা? আচ্ছা, দিল ধক 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 ধক। শরীরের ঘাও শুকাইয়ে যায়, ঘাও সারে না অন্তরে। হেই মা, 25 বছর আগে আকাশে যে কালো মেঘ জমেছিল, মনে হচ্ছে আজ তা কেটে যাবে, নিশ্চয়ই কেটে যাবে। আমার হাতের ঘা তো শুকিয়ে গেছে, আপনি অনুমতি দিলেই আমি কাজে যোগ দিতে পারি। দিন না অনুমতি। বেশ, দিলাম অনুমতি। আরে শরীরের ঘাও শুকাইয়ে যায়, ঘাও সারে নাই অন্তরে। আরে শরীরের ঘাও শুকাইয়ে। স্বার্থপর, যে নিজের হাতের ঘাটা শুকিয়ে গিয়েছে অমনি নাচতে নাচতে চলে গেল। আমার মনে যে কত জ্বালা, ওকে কিছুই বোঝে না। আচ্ছা, আমি যে ওকে ভালোবেসে ফেলেছি সেটা কি জানে? এই দেখো, আমি তো একদম ভুলে গিয়েছি। আমাকে তো আমার পাশের গ্রাম থেকে ডেকে পাঠিয়েছে। মানিক কাকা নাকি খুব অসুস্থ হয়ে পড়েছেন। বৃন্দাবন কাকা, আমার ডাক্তারি ব্যাগটা নিয়ে এসো তো। দেখো না কাকা, আমার ভাবতে এত খারাপ লাগে, মানুষের কত অভাব বলো তো। অথচ দেখো, এখানে একটা ভালো ডাক্তার পর্যন্ত নেই। আমি তো কদিন পরে কলকাতায় ফিরে যাব, তখন কি হবে বলো তো কাকা? দেখেছো, আমি একদম কিরকম একদম ভুলে গেলাম। তুমি একটা কাজ করো, হ্যাঁ কাকা, তুমি এই টাকা কটা না ওই মানিক কাকার মেয়েকে একবার দিয়ে এসো। গাদা গুচ্ছের ওষুধ লিখেছি, কিন্তু কিনবে যে, পয়সা কথা বলো। সাধে তোমাকে মা ভগবতী বলে এরা? না গো কাকা, এতে ভগবতী হওয়ার কি আছে? মানুষের অসুখ করলে বড়জোর আমি তাদের ওষুধ দিয়ে সারিয়ে তুলি। কিন্তু যে মানুষটাই পলাশডাঙ্গার গরিব মানুষের কাছে ভগবান হয়ে আছে, তাকে যে আমার বড় দেখতে ইচ্ছে করে কাকা। কাকে মা? ওই যে গো, তোমাদের বনবাসী। একবার যদি তার দেখা পেতাম, তাহলে আমি তাকে বলতাম। কি বলতে মা? আমার বাবার অন্যায় অত্যাচারের হাত থেকে এই পলাশডাঙ্গার গরিব মানুষগুলোকে তুমি বাঁচাও বনবাসী। জানো মা, পলাশডাঙ্গার মানুষেরা বলা বলি করে আমাদের কর্তামশাইয়ের সঙ্গে জোর লড়াই করবার জন্য তৈরি হচ্ছে। সুজাতা? কে গো সুজাতা? গায়ের 5 জন বলা বলি করে আর কি, বনবাসী নাকি একটি মেয়ে, তারই নাম সুজাতা। ও, তার মানে বনবাসী হলো একটা মেয়ে। তুমি তুমি তাকে চেনো কাকা? না না, আমি চিনি না। আমি চিনবো কেমন করে? আমি চিনি না। যদি চিনতে, তাহলে আমি তাকে বলতাম। কি বলতে মা? বলতাম, বনবাসী সুজাতা, আমাকে তোমাদের সঙ্গী হিসেবে তোমাদের দলে নেবে? কি বলছো তুমি মামনি? হ্যাঁ গো কাকা, আমি তোমার মারফত খবর পাঠাতাম, বাবার সঙ্গে যুদ্ধ করে বনবাসী যাতে জয়ী হয়
ভগবানের কাছে আমি শুধু সেই প্রার্থনাই করি। কর্তামশাইয়ের অন্ন খেয়ে বেঁচে আছে, তার সম্পর্কে কটু কথা শোনাও যে পাপ। ওসব কথা থাক মা, তুমি এখন ঘরের পথে এগিয়ে যাও তো, সন্ধে গড়িয়ে এলো। যাও মা যাও, আমি মানিককে টাকা কটা দিয়ে এক্ষুনি চলে আসছি। তুমি যাও মা। আচ্ছা গো কাকা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এ কি বাবা হারাধন কাকাকে নিয়ে এই নির্জন পথের দিকে আসছে কেন? কি এমন কথা থাকতে পারে যা ঘরে বসে বলা যায় না? এই নির্জনে এসে বলতে হবে? না না না, ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। আমি বরং আড়ালে গিয়ে শুনি। না না, কি বলছো তুমি হারাধন? একথা সত্যি? আমারই ঘরের লোক আমারই ঘরের খবর পৌঁছে দিচ্ছে ডাকাতদের কাছে? তবে আর বলছি কি কর্তা, সোনালী দেবী ডাকাত দলকে চিঠি লিখেছে যে সে তার অন্ধ মেয়েটাকে তাদের জিম্মায় রেখে যাচ্ছে। কলকাতায় নিয়ে গেলে নাকি তার খুব বিপদ। আরও লিখেছে কারণ নাকি মেয়েটাকে বাইরে বেচে দেবে। এই কারা তারা? চিঠিতে কোনো নাম লেখা আছে? আগে না কর্তা, ঠিক শুনতে পাইনি। তবে একটু পরেই কানে এলো ডাকাত দলের একটা পুরোকে আরেকটা ডাকাত বলছে আপনার লোকের কাছ থেকেই সে সোনালীর চিঠিটা পেয়েছে। এই কারা তারা হারাধন, আমাদের খুঁজে বার করতেই হবে। কত একটা কাজ করুন না, ওই ডিএসপি সাহেবের কানে কথাটা একবার তুলে দিন না। খোঁজ খবর করে তিনি যদি নেমো খারামের নামটা বার করতে না হারাধন, কোনোভাবেই যেন ডিএসপির কানে খবরটা না পৌঁছায়। এটা ডিএসপির কাজ নয় হারাধন। আমাকে কলকাতায় যেতে হবে। সোনালী পালাবে কোথায়? ওর তলপেটে কষে একটা লাথি মারলেই বমির মতো উঠে আসবে নামটা। কার হাত দিয়ে সোনালী ডাকাতদের কাছে চিঠিটা পাঠিয়েছে। আর তার সত্ত্বেও যদি ও আগে কোনোভাবে ডিএসপির কাছে পৌঁছায় তাহলে কি কর্তা? এখনই সব কিছু জানার চেষ্টা করো না হারাধন। যা শুনেছ তা আমার হাত বাসছে সব বন্ধ করে রাখো। এখন চলো, অনেক দেরি হয়ে গেছে, আমাদের কলকাতায় যেতে হবে। চলো। বাবার হাতের ওই উল্কির চিহ্নটা তো আমিও লক্ষ্য করেছি। কি তার মানে মেয়ে পাচার চক্রের পান্ডা আমার বাবা? না না, আমার একদম ভালো লাগছে না। আমাকে সবার আগে ওই ডিএসপিকে সমস্ত খবরটা জানানো উচিত। কিন্তু কেন জানি না আমার ভীষণ ভয় করছে। বাবার সঙ্গে আরো কোনো বড় লড়াইয়ে নামতে হবে না তো আমাকে? লক্ষ্মীবাই, লক্ষ্মীবাই। কি গো, কোথায় তোমাদের সুজাতা? জোনাকিকে শুধালাম, কোনো জবাব দিল না। কেবল মিটি মিটি হেসে আলো জেলে চলে গেল। হাসনুহানাকে শুধালাম, বললাম হ্যাঁ গো, কোথায় তোমাদের সুজাতা? বললো তোমাদের মিলন হবে। তাই বাতাসে আতর ছড়িয়ে এলাম, কিন্তু কোথায় গেল কে জানে। হয়তো বাদুড়ের পিঠে চড়ে মেঘের কাছে অন্যা চাইতে গেছে। আজ পূর্ণিমার চাঁদটাও যেন লুকোচুরি খেলায় মেতেছে, যেন পুরোপুরি দেখা দেবে। তাই আধেক চাঁদ লুকিয়েছে মেঘের আড়ালে। আর সুজাতা যেন ওই পূর্ণিমার চাঁদের মতন আমার সাথে লুকোচুরি খেলা খেলছে। সুজাতা, সুজাতা। आधा है चंद्रमा रात आधी, आधा है चंद्रमा रात आधी, रह न जाए तेरी मेरी बात आधी, मुलाकात आधी। आधा है चंद्रमा। पिया आधी है प्यार की भाषा, आधी रहने दो मन की अभिलाषा। पिया आधी है प्यार की भाषा, आधी रहने दो मन की अभिलाषा। आधी छलके नयन, आधी छलके नयन, आधी पलकों के दिए बरसत आधी। आधा है चंद्रमा रात आधी, रह न जाए तेरी मेरी बात आधी, मुलाकात आधी। आधा है चंद्रमा। आस कब तक रहेगी अधूरी, प्यास होगी नहीं क्या ये पूरी। आस कब तक रहेगी अधूरी, प्यास होगी नहीं क्या ये पूरी। प्यासा प्यासा गगन, प्यासा प्यासा पवन, प्यासा तारों की भी है बरत आधी। आधा है चंद्रमा रात आधी,
रह न जाए तेरी मेरी बात आधी, मुलाकात आधी, आधा है चंद्रमा। জানো জানো গোকুল, আজ নিজেকে সম্পূর্ণ নারী বলে মনে হচ্ছে। আমার বাপ ছাড়া কারুর স্পর্শ কোনোদিন পাইনি, আজ তোমার ছোঁয়া পেয়ে মনে হচ্ছে একটা অন্যরকম, একটা অন্য অনুভূতি, একটা অন্যরকম শিহরণ, একটা। কি হলো, থামলে কেন বলো? আজ শুধু তোমার কথা শুনবো। আমি একটা বুনো মেয়ে, ভালো করে কথাই বলতে পারি না, আমার কথা কি শুনবে? তা থেকে তুমি বলো, আমি শুনি। কে বলেছে সুজাতা? বন্য হলো তোমার কথায় শিক্ষার ছাপ স্পষ্ট। কে শিখিয়েছে তোমাকে এত সুন্দর কথা, এত সুন্দর গান? আমার বাপ গো, সব কিছু আমার বাপ শিখিয়েছে, সব তালিম দিয়েছে। আমার বাবা আমাকে বনবাসী তৈরি করেছে, সব বাপ, আমার বাপই সব। আর তোমার মা? মা জানি না গো, মরে গেছে। আমার বাবা যখন ছোটো ছিলাম মরে গেছে, আকাশের তারা হয়ে গিয়েছে, মায়ের কথা মনে পড়ে না। বাপ ছাড়া তো বন্ধু নেই কোনো, এই পলাশটাকে আর কেউ নেই আমার বন্ধু, শুধু বাপ। কোনো বন্ধু নেই? না। কেন আমি? তুমি বন্ধু আমার, এই বন্ধু আমার, পরম বন্ধু আমার। আচ্ছা সুজাতা, তোমার বাবার নাম কি? শিবাদিত্য রায়। কি নাম বললে? শিবাদিত্য রায়? হ্যাঁ, কেন চমকে উঠলে কেন? কি? না না, আমি শুনেছি জমিদার আদিত্য নারায়ণের এক সৎ ভাই ছিল, নাম শিবাদিত্য রায়। 25 বছর আগে এক দাঙ্গার রাত্রে উনি হারিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আমার বাপ জমিদার? না না না, আমার বাপ তো গরিব কৃষক। হ্যাঁ হ্যাঁ, ওই 2 টুকরো জমি ছিল, শয়তানটা কেড়ে নিয়েছে। আমি বাপের কাছে শুনেছি 25 বছর আগে গুন্ডা পাঠিয়েছিল ওই শয়তান আদিত্য নারায়ণ আমার বাপকে মারবে বলে। আমি ছোটো ছিলাম, এরকম করে বুকের মধ্যে আঁকড়ে ধরে, তবে থেকে তো বনে পড়ে আছে। বাপ জমি ভুল হচ্ছে গো গোকুল, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। এক নাম তো হতেই পারে। হতে পারে, এক নামে তো অনেক মানুষ হয় না। সুজাতা, সুজাতা। বাপ বাপ প্রেম করতে দেবে না শান্তিতে। গোকুল এসেছিল, গোকুল। গোকুল মানে আদিত্য রায়ের প্রধান রক্ষী? তোর সঙ্গে অস্ত্র নেই, একটা লোক নেই সঙ্গে, এত বড় ঝুঁকি নিয়ে তুই শত্রুর মুখোমুখি হলি? ওটা শত্রু নেই গো, গোকুল আমাদের বন্ধু হয়ে গেছে। মানে সব বলবো এবার। তোমায় কি কোনো কথা আমি গোপন করেছি কোনোদিন? হ্যাঁ, কোনোদিন করিনি তো। ধৈর্য রাখো, বলবো। তার আগে তুমি আমাকে একটা সত্যি কথা বলো দেখিনি। তোকে আমি কোনোদিনও মিথ্যে বলিনি রে মা, বল কি জানতে চাও? ও বাপ, তুমি কি ওই জমিদার আদিত্য নারায়ণ রায়ের সৎ ভাই শিবাদিত্য রায়? শোন শোন নাকি শোন, পাগলি মেয়ের কথা শোন। ওরে, আমি যদি জমিদারের ছেলে হব তাহলে তোকে বুকে আগড়ে কি 25টা বছর বনে জঙ্গলে পড়ে থাকতাম? হ্যাঁ, আমার কথা শুনে তোমরা দুজনেই চমকে উঠলে কেন? সবসময় শিখিয়েছ সদা সত্য কথা বলিবে। ভাই, বেদ পড়িয়েছ, পুরাণ পড়িয়েছ, শাস্ত্র পড়িয়েছ, আমাকে লাঠি চালাতে শিখিয়েছ, বন্দুক চালাতে শিখিয়েছ, ঘোড়ায় চড়তে শিখিয়েছ, 20 বছর বয়সে লড়াইয়ে নামার অনুমতি দিয়েছ, আমাকে বনবাসী করেছ। আমরা বড় লোকদের ধানের গোলা লুটে গরিবদের বিলিয়ে দিয়েছি, হতে পেরেছি গরিবের বন্ধু, কিন্তু আমার কোনো বন্ধু নেই বাবা। তুমি ছাড়া আমার কোনো বন্ধু। তুমি মিথ্যে বলো। তুমি কি আদিত্য নারায়ণ রায়? ওরে নেংটি, পাগলিটার কথা শুনছিস? দেখ, নামের মিল থাকলে কি আর মানুষটা এক হয়? যেমন ধরো আমার নাম তো নেংটি, ইঁদুরের নামও তো নেংটি, আবার কুস্তিগিরের কাপড়টাও তো নেংটি। তা বলে আমি ইঁদুরও নই আর কুস্তিগিরের পাছার কাপড়ও নই। চলো মামনি, খাবে? চল, খেয়ে নিবি, চল মা। ছুরির সাক্ষী মাথা। এই দেখো, কিচ্ছু বিশ্বাস করলাম না। আমার মাথায় হাত দাও, বলো আমি জমিদারের মেয়ে নই। তুই জমিদারের মেয়ে নোস, হলো? কি দরকার বাপ, কি দরকার আমাদের জমিদার বাড়ির? এই যে মাথার উপর এত বড় আকাশটা, সেই তো আমাদের ছাদ গো। ওই যে টিম টিম করে জ্বলছে তারাগুলো, আমাদের সাজের বাতি। হাওয়ায় নড়ে যে পাতা, সেই আমাদের ঘুমের গান। মোটা আতপ চালের ভাত, সেই আমাদের রাজার ভোগ। ও বাপ, তোমার বুকের গরম হাওয়া আমার শীতের গরম পোশাক বাপ। আমি যদি দুঃস্বপ্নেও দেখি আমি ওই জমিদারের পালঙ্কে শুয়েছি, তা আমার নল চলে যাবে মা। এই সবুজ মনটা আগুনে পুড়ে ছাই করবে।
জমিদারের মেয়ে হই, গুলি করে খুলিটা উড়িয়ে দেবো। সময় এসে গেছে কর্তাবাবু, সুজাতা মামনিকে সব সত্যি কথাগুলো বলে দিন। অত বারুদ জমতে দেবেন না ওর মনে। হঠাৎ যদি আগুনের ফুলকি এসে পড়ে, ওর পোড়া মনের ছাই ঘেটে বেড়াতে হবে আপনাকে সারাটা জীবন। আরে নেংটি, এমনটা কখনো হবে না। আমরা প্রকৃতির সন্তান। দেখিসনি প্রখর তাপে মাটি যখন ফাটে, গাছের পাতার মোটায় জাগে ফুল, বলে আমরা বাঁচতে চাই। চাতক বলে জল দাও জল দাও, তক্ষুনি শান কোণে মেঘ জমে, গভীর কালো মেঘ থেকে বর্ষার জল নেমে এসে নিভিয়ে দেয় দহনকে, নিভিয়ে দেয় সব আগুনকে। এখনো সময় হয়নি রে নেংটি, যখন মেঘ জমবে তখন বলবো, সব বলবো সুজাতাকে। শোনো সোনালি, আজ থেকে পলাশ ডাঙ্গারি গোপন ডেরাই হবে তোমার থাকবার জায়গা। ঠিকানাটা কেউ জানে না সোনালি। কোন রকম বেচাল করলে এমন ঠিকানায় পাঠিয়ে দেবো যেখান থেকে মানুষ কোনোদিন ফেরত আসে না। সাবধান, এই যে দেখছো বিছান, কথা বলতে পারে না, স্বভাবটা পাহাড়ি বিছের মতো। একটু নড়াচড়া করলে বিষের হুলটা বিঁধে দিয়ে জমের কথার প্রথম পাতায় নামটা লিখে দেবে। এই বিছান, দিদিমণিকে দিন রাত খেয়াল রাখবি, খুব ভালো গান গা দেখিস। গলা দিয়ে আবার যেন গান না বেরোয়, বেরোলেই গলাটাকে টিপে মেরে ফেলে দিবি। যা। শোনো সোনালি, শুধু দুটো কথা জানবো বলে তোমাকে কলকাতা থেকে এত ঝুঁকি নিয়ে পলাশ ডাঙ্গার এই গোপন ডেরায় তুলে এনেছি। এই গোপন জায়গার হদিশ আমি আর ওই বিছান ছাড়া কেউ জানে না। বিছানকে বিশ্বাস করি, নাহলে আর সব শালা বেঈমান। নাহলে আমারই ঘরের লোক আমারই খবর পৌঁছে দিচ্ছে ডাকাতদের কাছে। আর কে সেটা পৌঁছে দিচ্ছে জানবো বলে তোমাকে তুলে এনেছি সোনালি। এখন বলো সোনালি, কার হাত দিয়ে তুমি ডাকাতদের কাছে চিঠি পাঠিয়েছিলে? বলো সোনালি। তাকে আমি কথা দিয়েছি তার নাম কোনোদিন আমি কারো কাছে বলবো না। আপনি যদি আমায় মেরেও ফেলেন তবু আমি তার নাম বলবো না। তোমার মেয়েটাকে যদি আমি গলা টিপে মেরে ফেলি তাহলেও বলবে না বেঈমানের নামটা? না, দোহাই আপনার, আপনি এত বড় নিষ্ঠুর হবেন না স্যার, এত বড় নিষ্ঠুর হবেন না। আমার মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছেন আমি জানি না, আমি আপনাকে সব বলবো, শুধু আমার মেয়েটাকে মারবেন। এই তো সোনালি, এই তো গলার সুরটা অনেকটা নরম হয়েছে। বলো সোনালি, বলো আমায় বেঈমানের নামটা বলো সোনালি। আপনার ঘরের পুরনো চাকর বৃন্দাবন। বৃন্দাবন, দুধ কলা দিয়ে কালকে উঠে বসেছি ঘরে, ইচ্ছা করছে একটা ভারী পাথর দিয়ে কালকে উঠের মাথাটাকে থেতলে দিই। কিন্তু না আদিত্য নারায়ণ, খবর যখন পৌঁছে দেয় তখন ডাকাতের গর্তের হদিশটাও জানে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। এই সোনালি, বনবাসীর ডেরায় যেতে হবে, আর সেদিন তুমিও যাবে আমার সঙ্গে। হ্যাঁ, তোমার মেয়ে তো এখন বনবাসীর জিম্মায়। তোমার মেয়েকে ফেরত চাও না তুমি সোনালি? আপনি যে বলেছিলেন হাসনু আপনার কাছে, ওদের ডেরা থেকে তুলে নিয়ে এসে আপনি আপনার কাছে লুকিয়ে রেখেছিলেন। সোনালি, সামান্য মিথ্যেটা না বললে তুমি কি এত সহজে কলকাতার থেকে আমার সঙ্গে পলাশ ডাঙ্গার এই গোপন ডেরা আসবে? আপনি শিয়ালের থেকেও ধূর্ত আদিত্য নারায়ণ রায়। সোনালি, তুমিও তো কুকুরের মতো সতর্ক, তাই তো আমার হাতের পাঞ্জারে উল্কেটা থেকে ধরে নিয়েছিলে আমি শুধু কলকাতার কয়েকটা হোটেলের মালিকই নই, আরো বড় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত। আপনার কথা ভাবতে আমার ঘেন্না হয় আদিত্য নারায়ণ রায়। যার নিজের একটা মেয়ে আছে, সে অপরের মেয়েকে কিভাবে আরবের ধনকুবেরদের হাতে ভোগের জন্য সঁপে দেয়। ঠিক এইভাবে আমার দলের দুটো নিষ্পাপ মেয়েকে আপনি দুবাইতে পাচার করে দিয়েছিলেন। আর যারা আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে হুমকি দিতে এসেছিল তাদের হাতে ঠিক আপনার হাতের মতো একই রকম উল্কি আমি দেখেছিলাম। আর সেই দিন থেকে আপনার আসল রূপটা আমি চিনতে পেরেছিলাম। সোনালি, যারা তোমার মুখ বন্ধ করতে এসেছিল তারা কি তোমায় বলেছে উটের পেটে বাচ্চা বেঁধে উঠার দৌড়? তারা কি বলেছে সোনালি, একটা ছোট্ট মাঠের ঘেরার মধ্যে একটা অন্ধ ষাঁড়ের সামনে একটা অন্ধ বাচ্চাকে ছেড়ে দিয়ে ওরা অপেক্ষা করে থাকে কখন সেই অন্ধ ষাঁড়টা ওই বাচ্চাটার পেটে শিংটা ঢুকিয়ে দিয়ে পেটটা ফুটো করে দেবে? ওরা কি বলেছে সোনালি, আমির শাহির ধনকুবেরদের এটা এক ধরনের খেলা? জানি সব বলেছে। তাই তো আমি এতদিন কারো কাছে
বলিনি, কারণ আমার মেয়েটা যে অন্ধ। তাই আপনি যা বলবেন স্যার, আমি অন্ধের মতো দাঁড়ি। এই তো আব মজা আয়, আব মজা আয়। সোনালি, সোনালি, তুমি শুধু আমাকে একটা কথার উত্তর দাও। তুমি কি ডাকাতদের বলেছো যে আমি নারী পাচার চক্রের প্রধান নেতা? হ্যাঁ স্যার, বলেছি। আমার মেয়ের প্রাণের স্বার্থে আমি সেই কথাটাও চিঠিতে লিখে জানিয়ে দিয়েছি স্যার। আশ্চর্য, আমার নামটা যে চিঠিতে লেখা ছিল এ কথা তো আমাকে হারাদন জানায়নি। আর ওকে তো আমি এতদিন আমার বাস্তু সব বলেই জেনে এসেছি। তাহলে তাহলে ও কি বৃন্দাবনের মতো তাতে বিষ ধরতে শুরু করেছে কোনো মোক্ষম সময় ছবল না? না আদিত্য নারায়ণ, খুব সাবধানে পা ফেলতে হবে। সব কটা বিষধরের মাথা থেতলে দি। এই সোনালি, বনবাসীকে ধরতে যাব আর তুমি আমার কিস্তির চাল। শুনেছি বনবাসী বনের পশু পাখিকে কোনোদিনও আঘাত করেনি, কোনোদিনও না। সে এতগুলো প্রাণের ঝুঁকি সইবে কি করে? তাই সোনালি, সোনালি, তুমি আমার বন্দুকের নিশানায় বনবাসীর কাছে গেলে বনবাসী তোমার আর তোমার মেয়ের প্রাণ বাঁচাতে নিজেই এসে ধরা দেবে। আর সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করে থেকো সোনালি। এটাই তো সোনালী দেবী কলকাতার ডেরা অমলান বাবু। তাই তো, নিশ্চয়ই 32 নম্বর ঝাউতলালে। পুলিশের ইনফরমেশনে খুব একটা ভুল থাকে না। কেন, আপনার সন্দেহ হচ্ছে? কিন্তু সোনালী দেবী তো জানতেন তার সামনে ঘোর বিপদের ছায়া। এই অবস্থায় ঘরের দরজাটা খোলা রেখে দিয়েছেন। একবার ভিতরে গিয়ে ডেকে দেখুন তো। হ্যাঁ, আমি তাই দেখছি। সোনালী দেবী, সোনালী দেবী। আদিত্য নারায়ণ যে এত বড় ধূর্ত, সেটা অঙ্গনার মুখে না শুনলে কিছুতেই বিশ্বাস করতাম না। পুলিশ চলে ডালে ডালে, আর আদিত্য চলে পাতায় পাতায়। কিন্তু সেই ডালের সব পাতাগুলো যদি ছেটে দিই, তাহলে ওই ন্যাড়া গাছের আড়ালে তুমি কোথায় লুকোবে আদিত্য নারায়ণ? অঙ্গনা দেবী, অঙ্গনা দেবী, কি কি হয়েছে? ওই দেখো। ও মাই গড, এ কে? মনে হচ্ছে সোনালী দেবীর বাড়ির কাজের লোক। একটু ধরুন তো কাইন্ডলি। Oh my God, he's dead! না, এখানে কোনো রক্তের দাগ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে শ্বাসরোধ করে মারা হয়েছে। চলুন, আমাদের এখনই থানায় যেতে হবে। আপনার হাতে ওটা কি? আমার বাবার পাঞ্জাবির বোতাম ওই ছেলেটার হাতের মুঠোর মধ্যে ছিল। হীরের বোতাম। এই বোতাম আমি চিনি। আমার বাবার নামের প্রথম অক্ষরটা এতে খোদাই করা আছে। আমার বাবা খুনি। মাই ফাদার ইজ আ মার্ডারার। আমার বাবার শাস্তি হওয়া উচিত। হি শুড বি হ্যাংড টিল ডেথ। কর্তাবাবু, কর্তাবাবু, কোথায় আপনি? কর্তাবাবু, তোকে মানে অস্থির দেখাচ্ছে কেন? পায়রার গলায় চিঠি বেঁধে আমাদের এতকালের বন্ধু যে আদিত্য নারায়ণের হাড়ির খবর পৌঁছে দিত, আজ তার ভয়ঙ্কর বিপদ। করতে বারবার আমি তোকে শুধিয়েছি, কিন্তু কোনোদিনই তুই তার নামটা বলিসনি। আজ বলতেই হবে কর্তাবাবু। কে সে? আমাদের সেই প্রিয় বন্ধুটির নাম বৃন্দাবন। বৃন্দাবন? হ্যাঁ, মানে আমাদের বাড়ির পুরনো চাকর? হ্যাঁ হ্যাঁ। কি বিপদ হয়েছে? আদিত্য রায় জানতে পেরেছে যে বৃন্দাবনী বনবাসীকে তার ঘরের খবর পাঠায়, তাই তো সে ভয়। চল 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 শালা, চল চল। কে, কাকে ধরে নিয়েছিস তোরা? চাদুদের মুখ দেখে আমাদের ডেরার সামনে গুড়গুড় করছিল। মনে হচ্ছে আদিত্য নারায়ণের টিকটিকি। এখনই লিডারকে খবর দিতে হবে। গগলো, তুই দিদিকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি। মুখের বান্ধনটা খুলে দেবে জি। এ কি? এ তো গোকুল। গোকুল? হ্যাঁ। কে গোকুল? আদিত্যের খাস লোক। কিন্তু সুজাতা মামুনি আপনাকে তো বলেছে যে গোকুল এখন আমাদের বন্ধু। বলো গোকুল, আমাদের অন্য বন্ধুটি কেমন আছে? তার কোনো বিপদের খবর তুমি বয়ে আনেন তো? কিসের বিপদ? অন্য বন্ধুই বাকে। আশ্চর্য, তুমি আমাদের বন্ধু অথচ আমাদের অন্য বন্ধুর কথা জানো না। বৃন্দাবন যে আমাদের খবর পাঠায় আর আদিত্য রায় যে তা জেনে ফেলেছে তুমি জানো না? বৃন্দাবন কাকার কি হয়েছে? তিনি যে আপনাদের বন্ধু তা তো আমি জানতাম না। এবার তো আমার সন্দেহ হচ্ছে তুমি সত্যি আমাদের বন্ধু কিনা। এবার আমি স্পষ্ট বুঝতে পেরেছি তুমি তোমার রূপে আর মিষ্টি কথায় আমার মেয়েটাকে ভুলিয়েছো। আসলে তুমি আদিত্য রায়ের কুত্তা। এই বল, কেন এসেছিস সেখানে? তোর সঙ্গে আর কে কে এসেছে বল। আমার কথা শুনুন, আমি আপনাদের বন্ধু, আপনাদের শত্রু নই। আমি যদি আপনাদের শত্রু হতাম তাহলে বেজি গোখর ক্ষমতা ছিল না আমাকে এখানে নিয়ে আসার। সব শয়তান, তোর মাথার উপর পারবেন না, ওই হাতে একটা গুলি লেগেছিল, ঘাট এখনো কাঁচা রয়ে গিয়েছে। 25 বছর আগে
তোর মনিব আমার বুকে যে ঘা দিয়েছে সেই ঘা আজও শুকোয়নি, কাঁচা রয়ে গেছে। কাঁচা ঘায়ে নুনের ছিটে দিতে আমিও জানি গোকুল। বল কেন এসেছিস সেখানে, বল কেন এসেছিস? মারছো কেন? মারছো কেন? গোকুল বলেছিলাম না, বন্ধু আমাদের, বন্ধু। বন্ধুই যদি হবে তাহলে আমাদের অন্য বন্ধুর কথা জানে না কেন? বেরো না। এই গোকুল, বলো না তুই ওকে ফলাতে পারিস, আমাকে পারবি না। বল কেন এসেছিস? এ কি তোমার হাতে কিসের দাগ? বলো এগুলো কিসের দাগ? টিকার দাগ। টিকার দাগ? কই দেখি 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 দেখি। টিকার দাগগুলো এমন পাশাপাশি কেন? আশ্চর্য, উনি আমাকে একই প্রশ্ন করেছিলেন। উনি উনি মানে বলো। চৌধুরী বাড়ির ছোট ঠাকুরান। মানে মৃন্ময়ী তোমাকে একই প্রশ্ন করেছে? মৃন্ময় বলে ডাকলেন যে তাকে, তাও এত আপন করে? কে আপনি? আপনি কি সেই শিবাদিত্য রায়? আপনি কি আদিত্য নারায়ণের সৎ ভাই? আপনি আর মৃন্ময় ঠাকুরন আমাকে একই প্রশ্ন করলেন কেন? বলুন। চুপ চুপ চুপ, এখানে নয়, তুমি আমার সঙ্গে এসো, কথা আছে। কি কথা? আমার সঙ্গে এসো। এই মাথা হাতি বল, আমার বাপ শিবাদিত্য রায়, আদিত্য নারায়ণ রায় সৎ ভাই শিবাদিত্য রায়, বল মাথা হাতি বল। তোমার মাথায় হাত দিয়ে আমি মিথ্যে কথা বলতে পারবো না মামুনি, তুমি ঠিকই ধরেছ। ছোট কর্তাবাবুই আদিত্য নারায়ণ রায় চৌধুরী সৎ ভাই শিবাদিত্য রায় চৌধুরী, মাতা ঠাকুরুন মৃন্ময়ী দেবীর স্বামী। মাতা ঠাকুরন গোকুলের হাতের টিকার দাগ দেখে চমকে উঠেছিল। আজ আমার বাপ চমকে উঠলো কেন? 25 বছর আগে হারিয়ে যাওয়া সেই ছেলেকে ফিরিয়ে দিয়েছেন করুণাময় ঈশ্বর। ওই গোকুলি ছোট কর্তাবাবু আর মাতা ঠাকুরের হারিয়ে যাওয়া সেই ছেলে। আমি কে? তুমিও তার মেয়ে? গোকুল আমার, গোকুল তোমার দাদা? আকাশ থেকে বস্ত্র আমি শেষ করে দাও। দেখি কাকা, দেখি কাকা, চুপ করো মামনি, চুপ করো মামনি, চুপ করো, শান্ত হও। গোখরো, দিদি, বেজি, দিদি, হাসনুকে ওদের মায়ের কাছে দিস, আমার কথার খেলাফ হবে। যাও। হঠাৎ প্রণাম করলে যে? কোথায় যাচ্ছ তুমি? মরবো না বাঁচবো এটাই প্রশ্ন মামুনি। To be or not to be, that is the question. But that is nobler in the mind to suffer. The slings and arrows of outrageous fortune go to take arms against the sea of troubles, and by opposing end there to die, to die. কি বলছো মামুনি? মামুনি, মামুনি শোনো, শুনে যাও, শুনে যাও মামুনি। গোকুলের সঙ্গে তাহলে মামুনির ভালোবাসার সম্পর্ক হয়েছে? মামুনি, মামুনি, নাকি গোকুল, গোকুল আমার ছেলে রে, গোকুল আমার ছেলে। জীবন কৃষ্ণ ওকে বড় করেছে রে, জীবন কৃষ্ণ। গোকুল, জানি জানি কর্তাবাবু, জানি। গোকুলের হাতের পাশাপাশি দুটো রাজ টিকার চিহ্ন দেখে আমি বুঝতে পেরেছি গোকুল আপনার ছেলে। কিন্তু বাবা কর্তাবাবু, ছেলেকে পেয়ে দিব্যি মেয়ের কথাটা ভুলে গেলেন কেন? ভুলে যাব কেন? সে আমার মেয়ে না। এখন সত্যি কথা বলার সময় এসেছে। মানে গোকুলের সঙ্গে মামুনির ভালোবাসার সম্পর্ক হয়েছে, ওদের দুজনের মধ্যে মনে হয় দৈহিক সম্পর্ক গড়ে উঠেছে। তাই তো মামুনি নিজেকে ব্যভিচারিণী, অপবিত্র বলে মনে করছে। না, পাগলের মতো কাঁদতে কাঁদতে এখান থেকে ছুটে বেরিয়ে গেল। কোথায় গেল জানি না কর্তাবাবু, জানি না। আপনার শেখানো ইংরেজি বুলিটা ওড়াতে চলে গেছে। আমি কিছুই বুঝতে পারিনি। তবে হ্যাঁ, একটি কথা বুঝতে পেরেছি, বাঁচবো না মরবো
বাঁচবো না মরবো? হ্যাঁ, বাঁচবে না মরবো। টু বি অর নট টু? সুজাতা! বলেছিলাম না কর্তা বাবু, মামুনিকে সব সত্যি কথাগুলো বলে দিন। ভুল করেছি একটি, আমি ভুল করেছি। আমার মেয়েটাকে তুই বাঁচা, আমার মেয়েটাকে তুই বাঁচা। শান্ত হন কর্তা বাবু, আপনি শান্ত হন, ভেঙে পড়বেন না, শান্ত হন। শুনুন, আমি যা বলছি শুনুন। আপনি এখনই গোকুলের কাছে যান, গোকুলকে সঙ্গে নিয়ে ওধারে পাহাড়ি নদীগুলোর দিকে যান। আমি ততক্ষণ ব্রণকালী মন্দিরের দিকে যাচ্ছি। আপনি দেরি করবেন না কর্তা বাবু। সুজাতা, তুই আমার মেয়ে নয়, তুই আমার মেয়ে। কর্তামশাই, মাঠ ঘাট পেরিয়ে ঘর বাড়ি ছাড়িয়ে আমরা কোথায় চলেছি কর্তামশাই? কেন ভয় করছে হারাধন? ভয় পেও না, তোমার উপর আমি কড়া নজর রাখছি। তার মানে? মানে খবর নিয়ে কালো বাজারি করছো আজকাল। ছি ছি ছি, আপনি কি বলছেন প্রভু? এই, অর্ধেক খবর দিয়ে অর্ধেক চেপে রাখছো, সুযোগ বুঝে চড়া দামে বাজারে ছাড়বে বলে। আপনি যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। নারী পাচার চক্রের আমি যে প্রধান নেতা, একথা সোনালী ডাকাতদের চিঠিতে জানিয়েছিল, তুমিও জেনে ফেলেছিলে। খবরটা দাওনি কেন হারাধন? কেন দাওনি? তাসটা তুলে রেখেছো সুযোগ বুঝে চিৎ করে আমার শেষ বাজিটা হারিয়ে দেবে বলে। আমি আপনার পোষা কুকুর প্রভু। পোষা কুকুরের যদি মনিবকে কামড়াবার সাথ জাগে, তাহলে সেই বেঈমান কুত্তাটার মুখটা বন্ধ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এখন বুঝতে পারছো হারাধন, এই নির্জন জায়গায় তোমাকে কেন নিয়ে এসেছে? কর্তামশাই, আমি গরিব মানুষ, আমাদের হাঁড়িতে ভাত চড়ে না, কিন্তু বড় লোকের হাঁড়ির খবর জানতে পারলেই আমাদের সুখ, আমাদের মন ভরে ওঠে। আপনার সঙ্গে বেইমানি করব এমন কথা আমি কল্পনাও করতে পারি না। আমাকে প্রাণে মারবেন না কর্তামশাই, আমার গলায় ছেকল পরিয়ে আপনার দরজায় বেঁধে রেখে দিন। পোষা কুকুর হয়ে আমি আপনার ঘর পাহারা দেবো, মাটির থানায় আপনার উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবো। আমাকে প্রাণে মারবেন না কর্তামশাই। কেন তোমাকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? পারবে পারবে বনবাসী আর বনবাসীর দলকে ধরে দিতে পারবে? বনবাসীকে? হ্যাঁ, নিজের প্রাণ দিয়ে প্রমাণ করতে হবে হারাধন যে তুমি বৃন্দাবনের মতো বেঈমান নও। বৃন্দাবন? শহরের বাচ্চাটা টের পেয়ে গেছে, ওকে আমি চিনে ফেলেছি। হাত ফসকে পালিয়ে গেছে বেঈমানটা। এখন ওর কাজটা তোমাকেই করতে হবে হারাধন, তোমাকে। হ্যাঁ, কেন? তুমি তো গোকুলের সঙ্গে বনবাসীর ডেরার আশেপাশে গিয়েছিলে। গিয়েছি, কিন্তু ওদের হাতে তো অনেক অস্ত্র। অস্ত্র? হারাধন, তোমাকে আমি এমন অস্ত্র হাতে তুলে দেবো যে বনবাসীর দল ভুল করেও একটা অস্ত্র হাতে তুলবে না। তার মানে? সোনালীর অন্ধ মেয়েটা এখন বনবাসীর জিম্মায়, তাই তোমার সঙ্গে বনবাসীর জিম্মায় যাবে সোনালী। সোনালী? তার মানে সোনালী দেবী এখন আপনার হাতের মুঠায় বন্দী? এই আস্তে কথা বলো, অত ঘাবড়াচ্ছেন কেন কর্তা? এই বাদাবনে কি আসছে আমাদের কথা শুনতে? কাউকে বিশ্বাস করি না হারাধন, কাউকে নয়। শুনেছি বনের প্রত্যেকটা পশু পাখি বনবাসীর গুপ্তচর। এখন চলো এখান থেকে বেরিয়ে পড়ি, রাস্তায় যেতে যেতে সব কথা হবে। এসো। এই পালাচ্ছিস কোথায়? তার মানে সোনালী দেবী আমার বাবার হাতে বন্দি। যেমন করে হোক সোনালী দেবীকে আমাদের খুঁজে বার করতেই হবে অমলান বাবু। কিন্তু আদিত্যনারায়ণ এত বোকা লোক নয় যে সোনালীকে এমন জায়গায় লুকিয়ে রাখবে যে খুব সহজেই আমরা তাকে খুঁজে পেয়ে যাব। তাহলে সব সময় আপনার বাবার উপর নজর রাখবেন। দিনে রাতে যখনই আপনার বাবা বাড়ি থেকে বেরোবে তার পিছু নেবেন। কোনো ভয় নেই অঙ্গনা দেবী, আমি সব সময় আপনার পিছনে ছায়ার মতো থাকবো। আমরা জিতবই অঙ্গনা, নিশ্চয়ই জিতবো। কোনো মিথ্যে আশা আমি আপনাকে দিচ্ছি না। খুবই মহৎ হৃদয়ের মানুষ আপনি, তাই কোনো মিথ্যে আশা আমি আপনাকে দিতে চাই না। তার মানে? আমার বাবার কাছে আপনি আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন, কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনার প্রস্তাব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। খুব জোর বাঁচানো গেছে ভাই, খুব জোর বাঁচানো গেছে। কৃষ্ণ কাকা, হ্যাঁ, ওর পেটে সব জল বার করে দিয়ে। খুব ভালো করেছে বাবা, খুব ভগবান তোমাদের মঙ্গল করুন। এখন তাহলে আমরা আসি কাকা। এসো বাবা, ভগবান মঙ্গল করুন। ও ভগবান মঙ্গল। বাবা! হ্যাঁ বাবা, হ্যাঁ, এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? আরে এখন কোনো কথা শোনার সময় নেই। দেখছিস কি বিপদ? মেয়েটা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, এখনো অচেতন হয়ে পড়ে আছে। কাদের মেয়ে কে জানে। জানিস গোকুল, ওকে দেখে আমার মনে হলো ও আমার বহুকালের চেনা। ওকে আমি দেখেছি এই ঘরে, ওই তুলসী তলায়। হয়তোবা আমার প্রাণ। প্রাণ? হ্যাঁ, না না, ও কিছু না। তুই সারা তুই কোথায় ছিলি? তার আগে আমার কথা জবাব দাও। বাবা, আমি তোমার ছেলে নই। কি বলেছে কথা? আজ আমি জমিদার বাড়ির ছোট কর্তা শিবাদিত্য রায় দেখা পেয়েছি। ছোট কর্তা বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছেন। তিনি কোথায় আছেন, কেন এতদিন ঘরে ফেরেননি, সব বলবো। বাবা, আর শিবাদিত্য রায় আমার টিকার পাশাপাশি দাগ দুটো দেখে বললো, গোকুল তুই আমার ছেলে, তুই আমার ছেলে গোকুল।
বলো বাবা বলো, এ কথা সত্যি না? বলো গোকুল, তুই আমার ছেলে, আমি তোর বাপ, না তো তুমি আমার মরা মুখ দেখবে? কেমন করে বলি তুই আমার ছেলে? তোর মরা মুখ আমি দেখবো কেমন করে বাবা? বাপ গোকুল, তোকে আমি বুকে করে মানুষ করেছি বটে, কিন্তু তুই আমার ছেলে নোস। যতই তুফান তুলুক তোর বুকে, তবু এটাই সত্যি। পাপ? কিসের পাপ? তুই আমার বৃষ্টি ধোয়া ধান, কোনো কাদা নেই তোর গায়ে, তোর আবার পাপ কিসে? দাও গো বাবা, বিদায় দাও। মায়ের কোলে ফিরে যাচ্ছিস? বাপের ছায়ায় শুধু নারীর টানই টানলো, বুকের বাঁধন ছিঁড়ে দিলি। এমন পলকার সুতোয় বেঁধেছিলাম তোকে। না না না, কান্না দিয়ে তোর সুখকে আমি ভাসিয়ে দেবো না বাবা। যা যা, তুই মায়ের কোলে ফিরে যা। দয়াময় হরি, আজও তো এটাই ইচ্ছে হয়েছে, আমার মেয়েটাকে হরি ফিরিয়ে দেবে না? তোমার মেয়ে? হ্যাঁ রে, তোকে বলতাম না এই পলাশডাঙ্গায় আমার প্রাণ হারিয়ে গেছে। গোকুল, ও জ্ঞান ফিরেছে। কোথায়? কার বাড়ি? কোথায় আমি? কার বাড়ি? সুজাতা, মরতে চাই, তবু মনের মধ্যে বাসনাগুলো মরে না কেন? কুৎসিত কদর্য কামনাগুলো থেকে থেকে কাল নাগিনের মতো ফনা দিয়ে ওঠে কেন? আমি শুনতে চাই না তার কণ্ঠ, বারবার কি কণ্ঠ কেন? গোকুল, এই মেয়েটা কি বলছে? দংশনের কথা বলছে, জ্বালার কথা বলছে, পাপের কথা বলছে, আমিও তাই বলছি। মা গো, মা, মা তোমার কিসের কষ্ট? মা, তোমার কিসের কষ্ট? কিসের কষ্ট আমায় বলো, কিসের কষ্ট? কি আপনি কি? আমি তোমার সব বলবো, তুমি শান্ত হও। তোমায় আমি প্রাণে বাঁচাতে পেরেছি এই না কত। কেন বাঁচিয়েছেন আমাকে? কেন এই অপবিত্র দেহ আমি রাখতে চাই? কেন কেন? একটা কাঁটা দেবী গো, কেউ আমার একটা কাঁটা দাও না, আমার চোখ দুটো অন্ধ করবো। যাকে দেখতে চাই না বারবার আমার চোখের সামনে কেন আসে? কোনো ব্যভিচার তুই করিসনি, তুই অপবিত্র নোস। গোকুল তোমার ছেলে। গোকুল আমার ছেলে, এটা সত্য, কিন্তু সুজাতা, তুই আমার মেয়ে নোস। আমার কোনো মেয়ে কোনোদিন ছিল না, একটাই মাত্র ছেলে ছিল, সে ওই গোকুল। গোকুল 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 গোকুল, আমি কেউ নই, আমি তুই যে আমার সব রে মা, তুই যে আমার সব। কি বলনি কেন? কোনো প্রয়োজন ছিল কি? কেন তোকে আমি বাপের স্নেহে পালন করিনি? করেছো, অনেক বেশি করেছো। না, আজ মনে হচ্ছে তোকে আমি ঠিক শিক্ষা দিইনি, তা না হলে এত বড় পাপ করতে যাচ্ছিলি তুই। অপবিত্র লাগছে না, না করছি নিজের শরীরটাকে। তাই বলে তুই আত্মহত্যা করতে যাবি? তোকে আমি বেদ পড়িয়েছি, শাস্ত্র পড়িয়েছি, লাঠি চালাতে শিখিয়েছি, বন্দুক চালাতে শিখিয়েছি, তুই না আমার মানস কন্যা, তুই এত দুর্বল। ভুল, আমায় ক্ষমা করো গো। তোর একবারও মনে হলো না মা, তোর যদি কিছু হয়ে যায় তোর এই বুড়ো ছেলেটার কি হবে? একবারও মনে হলো না, একবারও না। ওকে আপনি কোথায় পেলেন? আজ থেকে 25 বছর আগে সে ভয়ঙ্কর দাঙ্গার সময় ওকে কুড়িয়ে বেশ একজন পূজারী, একজন মৌলবী, একজন পাদ্রী। ওরা দাঙ্গা থামাবার জন্য পথে নেমেছিলেন। আমি আর নেংটি প্রাণ বাঁচাতে গভীর বনের মধ্যে লুকিয়েছিলাম। হঠাৎ দেখে ওই তিনজন একটি শিশুকে বুকে আড়ে ছুটে আসছে গভীর বনের মধ্যে। আমাদের দেখতে পেয়ে তারা শিশুটিকে আমার কোলে দিয়ে বললেন, এই মেয়েটির মা আর বেঁচে নেই, এর বাবাকে, কার সন্তান আমরা কিছুই জানি না। এই মেয়েটি ঈশ্বরের সন্তান, আল্লাহর সন্তান,
যিশুর সন্তান। আমরা ওর নাম দিয়েছি সুজাতা। সেই থেকে সুজাতাকে নিয়ে আমি বনে বাস করছি। সুজাতা, সুজাতা মা, গোকুলের হাতে সূর্যের মতো টিকার চিহ্নগুলো দেখে ওকে আমি চিনতে পেরেছি, কিন্তু তোর তেমন কিছু পাইনি। শুধু 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 কি কথা? ওর কোমরে একটা অদ্ভুত চাবি ছিল। তোর মনে আছে মা, সেদিন চাবিটা খুলে ফেলেছিলি? আমি বলেছিলাম ওটা খুলবি না, যার জিনিস সে ঠিক চিনে নেবে। চাবি? কেমন চাবি? দুমুখো চাবি? একটা লোহার, একটা তামার? চিনেছি, চিনেছি। ও আমার মেয়ে, আমার মেয়ে। এই তো সেই চাবি। এই তো তুই আমার মেয়ে, আমার প্রাণ, আমার প্রাণ। ছোটবেলায় ওর খুব জ্বর হতো, কেঁপে কেঁপে উঠতো। ওর মা বলেছিল এই 2 ধাতুর চাবি করিয়ে ওর কোমরে পরিয়ে দিতে। আমি নিজে হাতের কোমরে পরিয়ে দিয়েছি। ছোট কথা, আমার মেয়েকে আমি চিনতে পারলাম, গোকুলকে চিনতে আপনার কোনো ভুল হয়। কিন্তু গোকুলকে তুমি পেলে কোথায়? সেদিনে সেই দাঙ্গার রাতে পঞ্চবটির তলায় আমি গোকুলকে পাই। ছোট কথা, আমার মেয়েকে আপনি বাঁচিয়েছেন, আপনার ছেলেকে আমি বাঁচিয়েছি। আমরা কেউ কারো কাছে ঋণী রয়েছি। ঠিক, আমরা কেউ কারো এখনো আনন্দ করার সময় আসেনি গো। শয়তানের কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। এখন অনেক কাজ বাকি আছে। শুনতে পাচ্ছ না? যুদ্ধের দামামা বাজছে, শুনতে পাচ্ছ? গরিব চাষিদের ঘরে একটাই শব্দ ফিসফিস করে বলছে, চল রে ভাই লড়াইয়ে যাই, চল রে ভাই লড়াইয়ে যাই। ভাঙ ভাঙ কারা ওই লৌহ কপাট, কারা ওই লৌহ কপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকাল পূজার বর্ষণ বেদি। ওরে ও তরু নিশান, বাঁচা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারা ওই লৌহ কপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকাল পূজার বর্ষণ বেদি। এই একই ছাদের নিচে আমাদের সঙ্গে বাস করে একটা নিষ্ঠুর খুনি মেয়ে পাচারকারী চক্রের পান্ডা আদিত্য নারায়ণ রয়, যতদিন না তুমি শাস্তি পাবে ততদিন আমার চোখে কিছুতেই ঘুম আসবে না। অঙ্গনা, অঙ্গনা, সে এসেছে, অঙ্গনা সে এসেছে। রাঙামা, এই কাক ভরে গুটগুটি অন্ধকারে কি আসবে রাঙামা? নিশ্চয়ই তোমার চোখের ভুল নয়। আমি নিজের চোখে দেখেছি, গোকুল তাকে সঙ্গে করে নিয়ে আসছে। আমার চোখ তাকে চিনতে ভুল করতে পারে না মা। আচ্ছা ঠিক আছে রাঙামা, ঠিক আছে, তুমি এখানে একটু বসো, আমি বরং দেখে আসছি কে এসেছে। বিশ্বাস হলো না? আমার কথা তোর বিশ্বাস হলো না? ওই তো তার চন্দনাতরের সুগন্ধ ঘরময় ছড়িয়ে আছে। ওই তো তার বুকের ওঠানামা মৃদঙ্গ হয়ে বাজছে আমার কানে। ওই তো শুনতে পাচ্ছি আমি তার পায়ের শব্দ। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি তার সূর্য প্রণামের মন্ত্র। ওম জবাকুশম শঙ্কাশং কাশ্যপীয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। ওম রক্তম্বুজাসनं শেষগণায়ক সিন্ধুং ভানুং সমস্ত জগদামধীপং ভয়ামি পত্তদায়া ভয়বরান্দরদং করাব্জয়ের মাণিক্যমূলে মরুণাঙ্গ রুচিং ত্রিনেত্রম। আমি জানতাম তুমি বেঁচে আছো, তুমি ফিরে আসবে। আমি জানতাম। আজ কতগুলো বছর বাদে আবার আমি তোমাকে দেখছি মৃন্ময়ী। মোটা করে সেঁচিতে সিঁদুর পরার অভ্যেসটা এখনো ছাড়তে পারোনি। অঙ্গনা, অঙ্গনা, কি হয়েছিল মা? অঙ্গনা, আমি তোকে বলেছিলাম না সে এসেছে। এই দেখ সে এসেছে। অঙ্গনা? ভাসু ঠাকুরের মেয়ে, খুব মিষ্টি মেয়ে, মস্ত বড় ডাক্তার। থাক মা থাক, বেঁচে থাকো মা, সুখে থাকো। এতকাল আপনি ফেরেননি কেন কাকামণি? সে অনেক কথা মা, এখনই বলবার সময় আসেনি এখনো। ফিরে যে এসেছো তাই না কত। যাই 7 ঘন্টা বাজিয়ে দিই। সবাই জানো রায়বংশের ছোট ছেলে দীর্ঘ 25 বছর বাদে আবার ফিরে এসেছে। মা মা গোকুল, গোকুল, গোকুল। অঙ্গনা, আমি তোকে বলেছিলাম না গোকুলই আমার ছেলে বুধাদিত্য রায়। বিশ্বাস হলো তো মা আমার কথা? কিন্তু মা, কেউ যেন না জানেন বাবা বেঁচে আছেন, আমি বেঁচে আছি। কেন রে? খবরটা এখন কারণ না জানাই ভালো। বুঝতে পেরেছি দাদা ভাই, খবরটা তুমি যখন কাউকে জানাতে চাইছো না, তখন এতকাল কাকামণি না ফিরে আসার পেছনে নিশ্চয়ই আমার বাবার কোনো ভূমিকা আছে। বাবা, ভোরের আলো ফোটার আগে চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আদিত্য নারায়ণ যদি জানতে পারে তুমি বেঁচে আছো, তাহলে সম্পত্তি ভাগের জন্য হয়তো তোমাকে মেরে ফেলতে পারে, হয়তো জঙ্গলের অন্ধকার নির্বাসনে পাঠাতে পারে। ওই আদিত্য রায়ের ঘরের আলোটা জ্বলে উঠেছে, হঠাৎ যদি নিচে নেমে আসে তাহলে ভীষণ বিপদ হতে পারে। দাদা ভাইকে দেখলে কোনো ক্ষতি নেই, কিন্তু কাকামণি ধরা পড়া চলবে না। রাঙামা, তুমি কাকামণিকে নিয়ে তোমার ঘরে
ঘরে চলে যাও। চলো গো চলো, 25 বছরে তোমার ঘরে একটুও বদলায়নি, চলো ঘরে চলো। না মৃন্ময়ী, আমাকে বনে ফিরে যেতেই হবে। মেয়েটা ওখানে একা রয়েছে যে। সে কি গো, 25 বছর বাদে আমার কাছে ফিরে এলে আবার আমাকে একা ফেলে চলে যাবে? তা হবে না, আমিও তোমার পথের সাথী হব। চলো মৃন্ময়ী, আমার সাথেই চলো। বাবা সাবধানে যাও কিন্তু বাবা। দাদা ভাই, হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ আমি না জেনে তোমাকে অন্য চোখে দেখে ফেলেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা ভাই। এবার তুমি যাও, আমি একটু বনবাসীর কাছে যাব। মানে বনবাসী মানে সুজাতার কাছে? মানে সুজাতা। আচ্ছা দাদা ভাই, এই নামটা নিতে গিয়ে তোমার গলায় এত আদর ঝরে পড়লো কেন বলো তো? কে হয় তোমার প্রাণ? বিছন, অবিছন, কই রে, কোথায় গেলি রে? কর্তা মশাইয়ের পাহাড়ি বিছে ধারে কাছে আছিস কি? না, ধারে কাছে কাউকে তো দেখতে পাচ্ছি না। কিন্তু কর্তা মশাই তো বলেছিল খেজুর তলার মাঠ পেরিয়ে সোজা 50 পা যাবে, তারপর ডান দিকে ঘুরেই দেখবে বুড়ো শিবের মন্দির। সেখানে গিয়ে প্রথমে লাল আলো দেখাবে, তারপর হলুদ, তারপর সবুজ। তো শালা যা যা বলেছিল সবই তো করলুম, কিন্তু বিছন কোথায়? অবিছন, কই রে, কোথায় গেলি রে আমার পাহাড়ি বিছে? দাঁড়িয়ে আছি তোমার পিছে। এই যা, কর্তা মশাই তো বলেছিল তুই বোবা। ওরে বাবা, তাহলে তুই কে? গোড়াস না ঘাট, তোর কটা খুলি? একটা, এখানে কটা গুলি? 6টা। উড়িয়ে দেবো, ঘাট ঘোরালি করে দেবো পার, সোজা চলে যাবি জমের কোলে। আদিত্যের খোঁচড়া ছড়ায় কোথায় তোলে জমের কোলে। যা যা বলবো তাই কর। মুরগি হয়ে বস। মুরগি কেমন করে হয়? যেমন করে পটি করতে বসিস মাঠে, তেমন করে বস। বস। হারামির হাত বাক্স। আগে আমার নাম হারাধন। কে পাঠিয়েছে বল? আমাদের কর্তা আদিত্য নারায়ণ রায়। কথা মশাই মনিম না? হ্যাঁ, মালিক তো। নামের আগে সুন্দর করে বিশেষণ লাগাতে পারো না? বলবে শুয়োরের বাচ্চা কর্তা মশাই। আচ্ছা বলো কেন পাঠিয়েছে? এই বুড়ো শিবের মন্দিরের তলায় আমাদের কর্তা মশাই তুই শুয়োরের বাচ্চার একটা গোপন কুঠরি আছে। সোনালী নামে একটা মেয়েকে সেখানে বন্দি করে রেখেছে। বলেছে এই বোরখাটা পরিয়ে আজ ভোর রাতেই তাকে বনবাসীর কাছে নিয়ে যেতে। বাহ, বনবাসীর কাছে ওই সোনালীর মেয়েটা আছে না? তা সোনালী দেবী গিয়ে বলবে, বনবাসী আমার মেয়েকে নিয়ে এসো। আর যেই না বনবাসী ওর মেয়েকে নিয়ে বেরিয়ে আসবে, তখনই বনবাসীকে ধরে ফেলবি না? ধরতে চাস বনবাসী? কোথায় বলো তো, সে কোথায় বলো তো? তোর সামনে দাঁড়িয়ে আছে। আলো বনবাসী। তুমি বনবাসী? মারবো। কি করছিস তুই? কাপড় চোপড় হলুদ করে? না, হলুদ করে ফেলিনি, একটুখানি ছোট বাইরে করে ফেলেছি। যা যা বলবো ঠিকভাবে না করলে বড় কাজটা করে দেবো। আচ্ছা তুই বল, গোপন ঘরের চাবিটা কার কাছে? বিছানের কাছে। ডাক বিছান। বিছান এখন না, একটা জিনিস দেবো, বিছানকে দিবি। মাল খেয়ে দেবি। বিছান মাল দেখলে বেসামাল হয়ে যাবে। এই ঘুমের ওষুধ মেশানো আছে, বিছানটা আগে খাওয়াবি। এটা খেলে মরে যাবে। সবটা বেশি কথা। ডাক। কটা খুলি? একটা। কটা গুলি? 6টা। উড়িয়ে দেবো। ডাক বিছানকে ডাক। বিছান, ও বিছান, কই রে, কোথায় গেলি রে শালা? দেখতে পাচ্ছিস না ফাটকে আমার পেছন? ওরে বাবা রে, সামনে বিচে পেছনে সাফিনি, এমন কলে পড়বো কখনো তো ভাবিনি। তো বাবা বিছন, এই দেখো 3 রঙের লণ্ঠন, এই দেখো বোরখা। আমি যেখানে আসবো কত মশাই তো তোমাকে সব বলেছিলেন। তা দাও বাবা, এবার চাবিটা দাও। বাবা মানতু শোনা। এবার বলো তো, ওই কত মশাই গোপন কুঠরিতে যাবার রাস্তাটা কোন দিকে? এই না, মা কালীর পেশাদ খা, খুব ভালো জিনিস। দিদিমণি গো, বেটা বোল্ডাউট হয়ে গেছে গো। পিস্তলটা দে। এবার আমি যাই। চাবি। এই চাবি, এবার আমি যাই। বোরখা। ও দিদিমণি, এবার যাই। লণ্ঠন। এত তাড়া কিসে? যাবি খুন। তো যারা জিনিস এনেছে ঝোলা থেকে বার করে, বাইরা ঝুলি থেকে বাইর হয় সব। এই দেখ, কি বলতো? ওটা তো একটা শাড়ি। ও বাবা, ওটা তো আমার বউয়ের শাড়ি। তোর বউ এখন আমার কবজায়। যা যা বলবো তাই করবি। কর্তাকে কি বলবি?
যারা করতে বলেছে করে এসছিস, সোনালীকে বোরখাটা পরিয়ে দিয়ে এসছিস, তা নাহলে তোর বউয়ের কটা খুলি, এখানে কটা গুলি উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো। আদিত্য নারায়ণ, আমার হাতে তোমার মরণ, মার দিয়া রে কেল্লা, মার দিয়া রে কেল্লা। দিদি বলেছে বনবাসীর কাজ শেষ না হলে দিদি বিয়ে করবে না। কিন্তু আমি বিপদের গন্ধ পাচ্ছি, কারা যেন আসছে। কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না। আমি গন্ধ পাচ্ছি, লুকিয়ে পড়ো মামা। এই লুকিয়ে পড় গগ্র, হাসু ভোল শুনে নে। চল চল লুকিয়ে পড়, লুকিয়ে পড়। শোন সোনালি, যেমন যেমন বলেছি তেমন তেমন করবি, নাহলে এই পিস্তলের 6টা গুলি তোর মাথায় ভরে দেবো। ডাক তোর বনবাসীকে, ডাক, গলায় রক্ত তুলে ডাক। বনবাসী, এই জোরে জোরে জোরে। বনবাসী, এই এই তোর মেয়ে হাসনুকেও নিয়ে আসতে বল। বনবাসী, আমার মেয়ে হাসনুকে নিয়ে এসো, আমি সোনালি বলছি। কোথায় বনবাসী? আমি বনবাসী। এই হাস তুই? আমি বনবাসী। আমি বনবাসী। বৃন্দাবন তুই? মৃন্ময়ী, তুমিও বনবাসী? না ভাসুর ঠাকুর, আমি বনবাসী নই, এতটা সৌভাগ্য আমার হয়। এই এই তোদের মধ্যে কে বনবাসী বল, নাহলে 6টা গুলি সোনালীর মাথায় ভরে দাও। বল। আমি বনবাসী। এই কে তুমি? চিনতে পারছেন না ভাসুর ঠাকুর? 25 বছর আগে যাকে মেরে ফেলবার জন্য গুন্ডা পাঠিয়েছিলেন, আর আমি শুধুমাত্র বিশ্বাসের জোরেই ওর নামে এখনো স্মৃতিতে সিঁদুর পড়ে যাচ্ছে। আপনি তাকে চিনতে পারছেন না? শিবাদিত্য বনবাসী? হ্যাঁ দাদা। এই আমার কোনো ভাই নেই। 25 বছর আগে সেই বাইকেই নেংটি শেষ করে দিয়েছি। পারিনি, একটা অমানুষের আদেশ পালন করতে আমি পারিনি। 25 বছর আগে যেটা পারিসনি নেংটি দেখো, আজকে সেটা আমি করে দেখো। আমার বাপের গায়ে হাত দিস? এই কে তুমি? বনবাসী। ফেল হাতের পিস্তলটা, ফেল পিস্তলটা ফেল। ফেলে দিচ্ছি এখন, ফেলে বলছি কিছু করিস না। কি করবি, মারবি তোকে? মারার আগে একটু দেখ না, বোরখা খুলে দেখ। এই সোনালি, বোরখা খোল, বোরখা খোল। অঙ্গনা, দেখ কেমন লাগে। এই সোনালি কোথায়? সোনালি এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, হাসনুকে জড়িয়ে ধরে। বিছান? বিছানকে লাথি মেরে অজ্ঞান করে দিয়েছি। বিছান? হারাদনকে ডাক। হারাদন! হারাদন, তুই আমার সঙ্গে বেইমানি করলি? আমার কিচ্ছু করার ছিল না কর্তামশাই। আমি যদি দিদিমণির কথা মতো কাজ না করতাম, তাহলে দিদিমণি আমার বউয়ের খুলি গুলি করে উড়িয়ে দিত। কর্তামশাই, আপনি তো জানেন বউ ছাড়া আমি যেন মণিহারা ফণি। ও দিদিমণি, আমি তো তোমার কথা মতো সব কাজ করেছি, এবার আমার বউটাকে ফেরত দাও না গো। হারাধনী। ও বউ, বউ বউ করে মাথা খারাপ করে দিও। হারাধনী, এনে তোর বউ। ও কোথায় ছিলি তুই? ও কোথায় ছিলি? কতদিন দেখিনি তো মায়। এ কি, তোর হাত পা এত শক্ত কেন? ও বাবা, কে তুই? গোকুল, গোকুল, গোকুল এসে গেছিস। মার ওকে, মার। কাকে? গোকুল, গোকুল, তুই ওদের ধরে নাম লিখতে? হ্যাঁ গোকুল, তুই আমাকে বলেছিলি বুকের রক্ত দিয়ে আমার ঋণ শোধ করবি। তুই না বলেছিলি গোকুল একদিন এই বনবাসীর ডানা ঝাপটাতে ঝাপটাতে তোর বুকের মধ্যে এসে পড়বে? আরে বাবা, তাই তো করেছি। নিজের হাতে গুলি করে আপনার ঋণ শোধ করে দিয়েছি। আর সুজাতা তো সত্যি সত্যি আমার বুকে আছে। বেঈমান! এই বেঈমান তুই! এই পলাশডাঙ্গার মানুষগুলোর সাথে বেঈমানি করছিস তুই। 25 বছর আগে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়েছিলিস তুই। কত বাপের বুক থেকে সন্তান হারিয়ে গেছে, মায়ের কোল থেকে ছেলে হারিয়ে গেছে, তাদের সন্তান হারা করেছিস তুই। তোর জন্য বনবাসী তৈরি হয়েছে। কটা বনবাসী মারবি? একটা মারবি, 100টা তৈরি হবে। এই বনবাসী, 25 বছর আগের কেস পলাশডাঙ্গার মানুষ ভুলে গেছে। মানুষ ভুলে গেছে রে, মৃত মানুষরা ভোলেনি। ওই দেখ, কবর থেকে মৃতের মিছিল উঠে আসছে। দেখ, শ্মশানের ছাই উঠছে। বলবি তাদের সামনে, বলবি 25 বছর আগে তুই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়েছিস। বাপকে তুই গুন্ডা, আন্তর্জাতিক নারী চক্রের পান্ডা। তুই খুনি। না না, আমি খুনি নই। আমার জেল হতে পারে, কিন্তু আমার ফাঁসি হবে না। আমার বিরুদ্ধে খুন করার কোনো প্রমাণ নেই। প্রমাণ দিবি? দেখ, কি চিনতে পারছিস? চিনতে পারছিস? দেখ তো, দেখ তো, তোর বড় শখ করে বানিয়েছিলিস, হীরের বোতাম নাম লেখা আছে। কেন মেরেছিলিস? সোনালির চাকরিটাকে সব শুনে ফেলেছিল।
ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার আদিত্য নারায়ণ রয় চৌধুরী। অ্যারেস্ট করে কি হবে? বছর পর বছর মামলা চলবে, তারপর প্রমাণ লোপাট করে দিয়ে বেকসুর খালাস পেয়ে এই পলাশডাঙ্গা ত্রাস হবে। তবু আইনকে আপনি নিজের হাতে নিতে পারেন না সুজাতা দেবী। আসুন। স্বপ্ন সফল। আসুন সুজাতা দেবী। গোকুল, আমি না ফেরা পর্যন্ত এই পলাশডাঙ্গার প্রতিটা মানুষের ভার আমি তোমার হাতে দিয়ে গেলাম। লড়াইটা জারি রেখো। যুদ্ধের লড়াই, এখনো আগুন নিভিয়ে দিও না, আগুনটা জ্বালিয়ে রাখো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। কিরণ ভিসিডিতে শীঘ্রই প্রকাশিত হচ্ছে ম্যাম প্রোডাকশন নিবেদিত তাপসী রায়চৌধুরী অভিনীত নটি বিনোদিনী। নটি বিনোদিনী। ম্যাম প্রোডাকশন নিবেদিত ত্রিদীপ ঘোষ নির্দেশিত অভিনীত কালকেউটের ছোবল। কালকেউটের ছোবল। বিশ্বভারতী অপেরা নিবেদিত এ বছরের সারা জাগানো পালা আমি হরিদাস পালের বউ। শ্রেষ্ঠাংশে আছেন কাকুলি চৌধুরী ও অনল চক্রবর্তী। আমি হরিদাস পালের বউ নবরঞ্জন অপেরা নিবেদিত সুমন্ত রায় ও মহুয়া ভট্টাচার্য অভিনীত হারানো সিঁদুর ফিরিয়ে দাও। হারানো সিঁদুর ফিরিয়ে দাও। গীতাঞ্জলি অপেরা নিবেদিত রাঙামাটির রঙ্গিলা। শ্রেষ্ঠাংশে আছেন রীনা চৌধুরী ও রাহুল গোস্বামী। রাঙামাটির রঙ্গিলা। আনন্দলোক অপেরা নিবেদিত মন কেড়ে নেওয়া যাত্রাপালা মাটির ঘরে দেবীর পূজা। শ্রেষ্ঠাংশে আছেন শ্রীলা মজুমদার ও তরুণ কুমার। মাটির ঘরে দেবীর পূজা। আনন্দ বাসর নিবেদিত লাবণী সরকার ও কৌশিক ব্যানার্জি অভিনীত মন কেড়ে নেওয়া যাত্রাপালা প্রতিমা বিসর্জন। চন্দ্রলোক অপেরা নিবেদিত এবছরের সারা জাগানো পালা চামেলি 420। শ্রেষ্ঠাংশে কৃষ্ণা চক্রবর্তী ও পল্লব মুখার্জি। চামেলি 420। ভৈরব অপেরা নিবেদিত এবছরের সারা জাগানো পালা সন্ধ্যারাতের লালপরি। শ্রেষ্ঠাংশে অমৃতা চ্যাটার্জি ও কুমার নয়ন। সন্ধ্যারাতের লালপরি। আপনার নিকটবর্তী সমস্ত ক্যাসেটের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন কিরণ ভিসিডি। ভালো কথা, কিরণ ভিসিডি কেনার সময় কিরণ ট্রেডমার্ক দেখে নিতে ভুলবেন না। নামটা মনে রাখবেন, কিরণ ভিসিডি।